হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তাহলে তোমাদের জন্যে যে আসন্ন আমাদের যে পিএসসি এক্সামগুলো রয়েছে তা সেইগুলোর উপরে ভিত্তি করে একটা পুরো বাংলা একদম ক্লাস আমরা নিয়ে এসেছি, যেখানে তোমরা নোটস থেকে শুরু করে অবশ্য বোঝানোটা তো আমাদের বাংলাতে হয়। তো WPP এবং কেপির যে আমাদের ক্লাসগুলো রয়েছে, তো সেখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পূর্ণ বাংলায় তোমাদেরকে বোঝাবো। বাংলায় তোমরা নোটস পাবে, বাংলায় তোমরা কিন্তু সমস্ত রকম এমনকি কোশ্চেন অ্যান্সারের যে অ্যানালিসিস সেটাও তোমাদের বাংলায় থাকবে, এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে আজকে থেকে কনস্টিটিউশনের যে ক্লাসটা আমাদের শুরু হচ্ছে, সেখানে আমরা লেকচার 1 যেটা আমি রেখেছি সেটা হচ্ছে আগের বছরের কোশ্চেন দেখে, এবং তোমাদেরকে আমি আগের বছরে কি কোশ্চেন রয়েছে এবং কি কি স্যাম্পল কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা টপিকে সেইগুলো দেখাবো। শুধু একটা ক্লাস না, এরকম আমাদের অনেকগুলোই ক্লাস হবে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেগুলো তোমরা কিন্তু সম্পূর্ণভাবে এই আমাদের কিন্তু WPSC ওয়ালার অফিসিয়াল চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আজকে যে আমরা টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা দেখো হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি মানে তোমরা বুঝতেই পারছো যে প্রথমে আমরা ডিসকাস করব ইন্ডিয়ান প্রেসিডেন্ট নিয়ে। ইন্ডিয়ান প্রেসিডেন্টের যাবতীয় যে ক্ষমতা রয়েছে, ইন্ডিয়ান প্রেসিডেন্টের যে ইলেকশন রয়েছে, ইন্ডিয়ান প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট রয়েছে, এবং অবশ্যই যে আর্টিকেলগুলো রিলেটেড রয়েছে সেইগুলো আমরা দেখব। তার সাথে সাথে আমরা উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, এটাও কিন্তু আমরা দেখব, কারণ উপরাষ্ট্রপতি কিন্তু ভাইস প্রেসিডেন্টের সাথে আমাদের কিন্তু যুগ্মভাবে প্যারালালি কিন্তু পড়তে হবে। এবং বোঝানোর পরে মানে থিওরিটিক্যাল অ্যানালিসিসের পরে প্রিভিয়াস ইয়ারের কি কি প্রশ্ন এসছে, স্যাম্পল কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটাও কিন্তু তোমাদের জন্য জানা খুব দরকার। তার কারণ শুধু তো পড়লেই হবে না, আমাদের কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আমাদের যে মেমোরি রয়েছে সেটাকে কিন্তু আরো স্ট্রং করতে হবে। তাহলে আর বেশি দেরি না করে আমাদের প্রথম যে আজকের ক্লাস সেটা আমরা শুরু করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। তবে দেখো একটা জিনিস তোমাদেরকে আগেই বলি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর এদের কিন্তু একটা সংজ্ঞা রয়েছে। দেখো আমরা কিন্তু একটা পার্লামেন্টারি স্ট্রাকচার অফ গভর্নমেন্টে রয়েছি, ঠিক আছে? আমাদের তো তোমরা জানো যে একটা সংসদীয় স্ট্রাকচার কিন্তু রয়েছে। সেই সংসদীয় স্ট্রাকচারে আমরা জানি যে আমরা ইউকের যে পার্লামেন্টারি স্ট্রাকচারটা রয়েছে সেই পার্লামেন্টারি স্ট্রাকচার অনেকটাই কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি ইন্ডিয়ার ক্ষেত্রে। যেরকম তোমরা ইউকেতে দেখো যে দুটো হাউস রয়েছে, বাই ক্যামেরাল সিস্টেম রয়েছে, দুখানা কক্ষ রয়েছে, একটা লোয়ার হাউস একটা আপার হাউস। সেখানেও কিন্তু রয়েছে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স। ইন্ডিয়াতেও এই পার্লামেন্টারি স্ট্রাকচারটা কিন্তু গ্রহণ করা হয়েছে, যেখানে আমাদেরও লোয়ার হাউস রয়েছে, আপার হাউস রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা। তাছাড়া ইউকেতে একটা ইম্পর্টেন্ট ফিচার রয়েছে। তোমরা জানো যে ইউকেতে প্রায় 1800 দিকে বা 1800 আগেও তোমরা বলতে পারো যে সেখানে কিন্তু একটা দেখতে পারবে যে কিং এবং কুইনের কিন্তু ডমিনেন্স ছিল। কিন্তু ইংল্যান্ডে দুটো গুরুত্বপূর্ণ রেভলিউশন হওয়ার পরে কিং এবং কুইনের যে পাওয়ার সেটা কিন্তু কমতে থাকে, এবং পার্লামেন্ট সংসদের যে পাওয়ার রয়েছে সেটা কিন্তু বাড়তে থাকে। তোমরা জানো, অনেকেই হয়তো যারা হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করো তারা হয়তো দেখবে যে ইংল্যান্ডের ইতিহাসের দুটো গুরুত্বপূর্ণ রেভলিউশন হয়েছে, একটা বলা হয় পুট্টিয়ান রেভলিউশন, একটাকে বলা হয় গ্লোরিয়াস রেভলিউশন। তাহলে এই পুট্টিয়ান গ্লোরিয়াস রেভলিউশন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে সেখানে কিন্তু কিং এবং কুইনের যে পাওয়ার সেটা কিন্তু কমতে থেকেছে, এবং পার্লামেন্টের পাওয়ার বাড়তে থেকেছে, এবং পার্লামেন্ট বিভিন্ন আইনের দ্বারা, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা সেখানে কিন্তু পুরোপুরি আজকে কিন্তু এক ধরনের বলতে পারো যে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, যেখানে প্রাইম মিনিস্টার এবং তার যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তারা কিন্তু দেশটাকে চালায়, মানে হেড অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু ইংল্যান্ডেও যদি তোমরা দেখো যে রাষ্ট্রের প্রধান কিন্তু কিং। সবকিছু মানে কার নামে হয়? কিং এবং কুইনের নামে হয়। কিন্তু দেশটাকে চালায় কে? লস, রেগুলেশন, পলিসিস নির্ধারণ কে করে? একদম প্রধানমন্ত্রী এবং তার সহযোগী মন্ত্রীরা। তাহলে সেরকমই তোমরা ইন্ডিয়ান স্ট্রাকচারেও দেখতে পারবে যে আমাদের যে ভারতের রাষ্ট্রপতি রয়েছে তিনি কিন্তু রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান। আনুষ্ঠানিক প্রধান মানে তোমরা বুঝতেই পারছো তিনি কিন্তু নমিনাল এক্সিকিউটিভ, তার কাছে কিন্তু রিয়েল ক্ষমতা নেই। তিনি চালিত হন প্রাইম মিনিস্টারের দ্বারা এবং কাউন্সিল অফ মিনিস্টারের দ্বারা। কিন্তু যেহেতু আমাদের ইনি একজন রিপাবলিকান হেড
এজন্য তাকে কিন্তু বলা হচ্ছে তিনি আনুষ্ঠানিক প্রধান, বা আমরা এরকম করেও বলতে পারি তিনি কিন্তু সাংবিধানিক প্রধান হিসেবে কিন্তু বলতে পারো। তাহলে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, আমাদের তো আর প্রেসিডেন্টাল সিস্টেম নেই। যদি আমাদের প্রেসিডেন্টাল সিস্টেম হতো তখন আমরা দেখতাম যে প্রেসিডেন্ট সাংবিধানিক প্রধানের সাথে সাথে তিনি কিন্তু দেশেরও তিনি কিন্তু আইনেরও কিন্তু প্রধান, তিনি কিন্তু আইন বানাচ্ছেন, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছেন, তিনি দেশটাকে চালাচ্ছেন। কিন্তু আমাদের এই পার্লামেন্টারি স্ট্রাকচারে আমরা জানি যে আমাদের কিন্তু দু রকমের প্রধান রয়েছে। একটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, তিনি রিপাবলিকান হেড বলতে পারো, এনাকে আমরা সিম্বলিক হেড হিসেবে বলতে পারি, বা এনাকে আমরা নমিনাল হেড হিসেবে বলতে পারি, বা যদি খুবই ইম্পর্টেন্ট একটা এনাকে যদি সংজ্ঞা দেওয়া যায় তাহলে আমরা কিন্তু দিতে পারি হেড অফ দ্য স্টেট হিসেবে। কিন্তু যার নেতৃত্বে দেশটা চলছে, যার লিডারশিপে এই লজ, রেগুলেশনস, বিলস, পলিসিস পাস হচ্ছে, বা যাকে দেখে আমরা লোকসভাতে যে আমরা তাকে কোন পলিটিক্যাল পার্টিকে ভোট দেব সেটা নির্ধারণ করছি, সেটা হচ্ছে কিন্তু প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টারকে আমরা বলতে পারি তিনি কিন্তু রিয়েল এক্সিকিউটিভ, সেই কিন্তু দেশটাকে নেতৃত্ব দিচ্ছে বা দেশটাকে চালাচ্ছে, এবং তিনি সরকারের প্রধান, হেড অফ দ্য গভর্নমেন্ট। তাহলে এই জিনিসটা খুব ভালো করে তোমরা মাথায় রাখবে যদি প্রশ্ন আমাদের আসে এরকম করে যে হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট কে রিয়েল এক্সিকিউটিভ, কে আমাদের নমিনাল এক্সিকিউটিভ। তাহলে মাথায় রাখবে যে প্রেসিডেন্ট শুধুমাত্র নামমাত্র তিনি কিন্তু একজন রিপাবলিকান হেড হিসেবে রয়েছেন, কিন্তু রাষ্ট্রটাকে যে চালাচ্ছে, আমাদের যে রাষ্ট্রের যে বলতে পারো যে গভর্নমেন্টের যে পলিসিস রয়েছে, রেগুলেশনস রয়েছে, বিলস গুলো রয়েছে, সেটা যে নেতৃত্ব দিচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। তাহলে দেখো যে তিনি কিন্তু আমাদের রাষ্ট্রপতি, তিনি কিন্তু একটি আনুষ্ঠানিক প্রধান, বা দেশের যে আমাদের যে রিপাবলিকান হেড রয়েছে তাই মানে হেড অফ দ্য স্টেট কিন্তু বলতে পারো প্রেসিডেন্ট। কিন্তু আপাত অর্থে যদি রিয়েল এক্সিকিউটিভ বলে কাউকে বলতে হয় সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। আচ্ছা, ভারতের সংবিধানে আর্টিকেল 52 থেকে 68 পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু ডিসকাস করছে প্রেসিডেন্টের পাওয়ার, প্রেসিডেন্টের ইলেকশনস, প্রেসিডেন্টের যাবতীয় বিষয় নিয়ে। আসলে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 78 ইউনিয়নের যাবতীয় বিষয় নিয়ে ডিল করছে, কিন্তু যেহেতু আমরা আজকে প্রেসিডেন্টের আলোচনা করছি তাহলে প্রেসিডেন্টের কিন্তু আমাকে বিশেষ করে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 62টা মাথায় রাখতে হবে। অবশ্যই এর পরেও আর্টিকেল হয়, যেরকম আমি তোমাদেরকে যখন আমি পড়াবো আস্তে আস্তে তখন সেই আর্টিকেল গুলো বলবো, যেরকম আর্টিকেল 77। যদি তোমরা আর্টিকেল 77 দেখো তাহলে আর্টিকেল 77 এ দেখতে পারবে যে সমস্ত ইউনিয়নের যে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে সেটা কার নামে হয়, সেটা কিন্তু প্রেসিডেন্টের নামে হয়। তাহলে ইউনিয়ন নিয়ে যাবতীয় আলোচনা আর্টিকেল 52 থেকে আর্টিকেল 78 হচ্ছে পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিন্তু মূল যে আর্টিকেল রয়েছে প্রেসিডেন্টের সেটি কিন্তু রয়েছে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 62। এর পরেও কিন্তু অনেক আমাদের আর্টিকেল রয়েছে ইউনিয়ন এক্সিকিউটিভ নিয়ে আলোচনা কিন্তু করা হচ্ছে আর্টিকেল 52 থেকে 78। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, কি বললাম যে ইউনিয়ন এক্সিকিউটিভের যে আলোচনা সেটা করা হচ্ছে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 78 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিন্তু প্রেসিডেন্টের যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো রয়েছে সেইগুলো রয়েছে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 62। এইটাও তোমাদের মনে রাখার দরকার নেই, তোমরা শুধু এইটাই মনে রাখো যে ইউনিয়ন এক্সিকিউটিভ যারা ইউনিয়নের শাসন ব্যবস্থাতে রয়েছে, যারা ইউনিয়ন এক্সিকিউটিভ তাদের যে আর্টিকেলটা সেটা কিন্তু রয়েছে আর্টিকেল 72 থেকে আর্টিকেল 78 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে যেটা আগেই বলেছিলাম যে ভারতের রাষ্ট্রপতি তিনি কিন্তু ভারতীয় রাজ্যের প্রধান, এটা কিন্তু মাথায় রাখবে, মানে হেড অফ দ্য স্টেট। তিনি তার সাথে সাথে আমাদের ভারতের প্রথম নাগরিক, এবং আমাদের ভারতের যে সার্বভৌমত্ব রয়েছে, ঐক্যতা রয়েছে, অখণ্ডতা রয়েছে, তিনি কিন্তু সেটার একটা প্রতীক, বা বলতে পারো যে তিনি এমন একটা পদে রয়েছে সেখানে ভারতের সভেরেনিটি, ভারতের ইউনিটি, ভারতের ইন্টিগ্রিটি রক্ষা করারও কিন্তু দায়িত্ব রয়েছে তার। আমি কেন সেটা পরবর্তীকালে আসছি। তাহলে এই গেল একটা জেনারেল ইন্ট্রোডাকশন। এবারে দেখো আমি চলে আসছি
রাষ্ট্রপতির পদ, তাহলে যেটাকে আগেই তোমাদেরকে বলি যে তিনি রাষ্ট্রের প্রধান, অবশ্যই তিনি হেড অফ দ্য স্টেট, তিনি সব রকমের কিন্তু ইউনিয়নের কাজ তার নামে হচ্ছে। আজকে তোমরা যদি দেখো যে এই যে এত কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট, আজকে মিনিস্টারদের অ্যাপয়েন্টমেন্ট হোক না কেন, আজকে আমাদের যে ইম্পর্টেন্ট যে সাংবিধানিক সংস্থাগুলো রয়েছে, ইলেকশন কমিশন, ক্যাগ, ফিনান্স কমিশন বা যাবতীয় আরো যে সাংবিধানিক যে আমাদের সংস্থাগুলো বডিগুলো রয়েছে, তার যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে পদে যারা চেয়ারম্যান থাকবে বা যারা মেম্বার থাকবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কে করছে? তাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু করছে আমাদের প্রেসিডেন্ট। কিন্তু তাকে রেকমেন্ড কে করছে? তাকে পরামর্শ কে দিচ্ছে? একদমই তাই, তাকে কিন্তু পরামর্শ দিচ্ছে কে? পরামর্শ দিচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার। এজন্য যদি তোমরা আর্টিকেল 74 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফলো করো, তাহলে দেখতে পারবে সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে প্রেসিডেন্ট কার পরামর্শে চলবে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার যারা রয়েছে তাদের কিন্তু অ্যাডভাইসে বা তাদের পরামর্শে তিনি কিন্তু চলবেন। এবং এখানে একটা কথা তোমাকে বলে রাখি, একটা জাস্ট এক্সাম্পল দিয়ে রাখি, যে এই যে দেখো আমাদের যে অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, এই অন্যান্য মন্ত্রীদেরও কিন্তু অ্যাপয়েন্ট করবে, ডিসমিস করবে প্রেসিডেন্ট, কিন্তু কার রেকমেন্ডেশনে করবে, কার পরামর্শে করবে? প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে বা পরামর্শে কিন্তু এটি করবে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। প্রেসিডেন্ট কাছে কিন্তু সব রকম কাজ প্রেসিডেন্টের নামে হচ্ছে, কিন্তু করাচ্ছে কে? করাচ্ছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট আমি চলে আসছি, দেখো রাষ্ট্রের পরোক্ষ নির্বাচন, আর্টিকেল 54 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটি কিন্তু ডিসকাস করে প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে। তাহলে আগে আমরা দেখে নেব যে প্রেসিডেন্টের যে ইলেকশন রয়েছে সেটা কিভাবে হয়। তাহলে দেখো প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ যারা করে তাদেরকে বলা হয় ইলেকটোরাল কলেজ। কি বলা হয়? আমি এখানে লিখে দিচ্ছি, তাদেরকে বলা হয় ইলেকটোরাল কলেজ। এবারে ইলেকটোরাল কলেজে কারা কারা আছে সেটা একটুখানি আমরা দেখে নেব। তাহলে ইলেকটোরাল কলেজে দেখো কারা কারা রয়েছে। তাহলে ইলেকটোরাল কলেজে রয়েছে লোকসভা এবং রাজ্যসভার যারা যারা নির্বাচিত সদস্য রয়েছে তারা রয়েছে। তার মানে কি নির্বাচিত মানে কি? নির্বাচিত মানে হচ্ছে ইলেক্টেড। তোমরা ভালো করেই জানো যে লোকসভা এবং রাজ্যসভা, বিশেষ করে এখন তো আর লোকসভায় নেই, রাজ্যসভাতে 12 জন যারা মেম্বার রয়েছে রাজ্যসভা, তাদেরকে কিন্তু নমিনেট করে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ যারা খুবই উল্লেখযোগ্য ব্যক্তি, যারা নিজেদের লাইফে একটা ডিস্টিংগুইশড পজিশনে রয়েছে, সেটা সায়েন্স, আর্ট, লিটারেচার, সোশ্যাল সার্ভিস থেকে হোক না কেন, সেই 12 জনকে কিন্তু প্রেসিডেন্ট নমিনেট করে কোথায়? রাজ্যসভাতে। কিন্তু এই প্রেসিডেন্টের ইলেকশনে দেখো কারা কারা পার্টিসিপেট করছে। তাহলে প্রেসিডেন্টের ইলেকশনে যারা নমিনেটেড, মনোনীত সদস্য, তারা কিন্তু পার্টিসিপেট করে না। শুধুমাত্র যারা ইলেক্টেড, নির্বাচিত, যারা আমাদের দ্বারা নির্বাচিত, শুধুমাত্র তারাই কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করছে। তাহলে কারা কারা করছে দেখো, তাহলে লোকসভা, রাজ্যসভার যারা নির্বাচিত বা ইলেক্টেড সদস্য তারা পার্টিসিপেট করছে। আমাদের রাজ্যে যে বিধানসভা রয়েছে, বিধানসভার যারা নির্বাচিত সদস্য তারা পার্টিসিপেট করছে, এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর যারা নির্বাচিত সদস্য তারা পার্টিসিপেট করছে। এবার দেখো সবকটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকেই কিন্তু মেম্বার্সরা আসে না, শুধুমাত্র কোথা থেকে আসে? দিল্লি এবং পুডুচেরি। তাহলে আমরা কি দেখলাম? প্রেসিডেন্টের ইলেকশনে কারা কারা পার্টিসিপেট করছে? পার্টিসিপেট করছে শুধুমাত্র ইলেক্টেড মেম্বাররা। তার মানে যারা মনোনীত বা নমিনেটেড মেম্বার তারা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে না। তাহলে কারা কারা পার্টিসিপেট করছে? লোকসভা, রাজ্যসভার নির্বাচিত সদস্যরা, বিধানসভার নির্বাচিত সদস্যরা এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল, শুধুমাত্র দিল্লি এবং পুডুচেরির বিধানসভার যারা ইলেক্টেড মেম্বার বা নির্বাচিত মেম্বার তারা কিন্তু পার্টিসিপেট করছে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তার মানে যদি আমি বলি কারা করছে না, তাহলে কারা কারা করছে না?
তাহলে দেখো লোকসভা রাজ্যসভার যারা মনোনীত সদস্য, তার মানে যারা নমিনেটেড মেম্বার, তারা পার্টিসিপেট করছে না, মাথায় রাখবে। এবং দেখো এই যে রাজ্যতে যেরকম আমরা আমাদের পার্লামেন্টে দেখেছি বাইক্যামেরাল সিস্টেম রয়েছে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে কোনো রাজ্যের ক্ষেত্রে বাইক্যামেরাল হতে পারে, কোনো রাজ্যের ক্ষেত্রে ইউনিক্যামেরাল হতে পারে, মানে এক কক্ষ হতে পারে, দ্বিকক্ষ হতে পারে। যদি বেশিরভাগ রাজ্যে কিন্তু এক কক্ষই রয়েছে, মানে ইউনিক্যামেরাল সিস্টেম রয়েছে, তো সেখানে কিন্তু শুধুমাত্র রয়েছে বিধানসভা। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শুধুমাত্র রয়েছে বিধানসভা। কিন্তু এখনো কিছু খুব কম রাজ্য রয়েছে যেখানে কিন্তু দুটো কক্ষ রয়েছে। তো যেই রাজ্যে দুটো কক্ষ থাকবে সেখানে বিধানসভা তো থাকবেই, তার সাথে সাথে যেটা থাকবে সেটাকে কি বলা হয়? বিধান পরিষদ। তাহলে বিধান পরিষদের নির্বাচিত মেম্বারও পার্টিসিপেট করে না, ইলেক্টেড মেম্বারও পার্টিসিপেট করে না। তাহলে খুব ভালো করে এই ব্যাপারটা মাথায় রাখবে, বিধান পরিষদের ইলেক্টেড মেম্বারও পার্টিসিপেট করে না এবং নির্বাচিত মেম্বারও পার্টিসিপেট করে না। তাহলে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার যারা নমিনেটেড মেম্বার তারা পার্টিসিপেট করছে না, যারা বিধান পরিষদের নির্বাচিত মেম্বার এবং মনোনীত মেম্বার তারা দুজনাই পার্টিসিপেট করছে না, এবং দিল্লি এবং পুডুচেরি আমাদের যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখান থেকে যারা নমিনেটেড মেম্বার রয়েছে, মানে মনোনীত মেম্বার রয়েছে, তারা কিন্তু পার্টিসিপেট করছে না। তাহলে এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবে যে প্রেসিডেন্টের ইলেকশনে যে ইলেকটোরাল কলেজ রয়েছে তাতে কারা কারা পার্টিসিপেট করছে? শুধুমাত্র নির্বাচিত মেম্বার, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, দিল্লি, পুডুচেরির যারা অ্যাসেম্বলির মেম্বার রয়েছে তারা পার্টিসিপেট করছে, তার মানে মনোনীত মেম্বাররা পার্টিসিপেট করে না, এবং বিধান পরিষদের মনোনীত মেম্বাররাও করে না, নির্বাচিত মেম্বাররাও করে না। তোমাদের জন্য আমি একটা গ্রাফিক্সও দিয়ে দিয়েছি, পারলে গ্রাফিক্সটাও কিন্তু তোমরা ভালো করে দেখে নিও। এবার আমরা আসবো যে প্রেসিডেন্টের যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের তো একটা প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওরটা কি রয়েছে? তাহলে দেখো প্রেসিডেন্টের ইলেকশন কিন্তু পরোক্ষভাবে হয়, তার মানে ইনডাইরেক্ট ইলেকশন হয়। ইনডাইরেক্ট ইলেকশন কেন? তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো, ব্যাপারটা খুব ইজি। তার কারণ আমরা সরাসরি কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করছি না। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে, মানে আমাদের যারা ইলেক্টেড, যারা এমএলএ এমপি রয়েছে, তারা কিন্তু পার্টিসিপেট করছে প্রেসিডেন্টের ইলেকশনে। তাহলে আমি কি বললাম? প্রেসিডেন্টের ইলেকশনটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন, আমরা সরাসরি প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করতে পারি না। আমাদের যারা নির্বাচিত রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারা আমাদের হয়ে প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করছে। তাহলে এটা গেল আমাদের প্রথম। আচ্ছা, ইলেকশনটা দেখো কিভাবে হয়। তাহলে প্রেসিডেন্টের ইলেকশনটা আমরা কিন্তু এখানে দেখতে পারি যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটে হয়। এটাকে কিন্তু আমরা অনেক সময় বলি এসটিভি। কি বলি? এসটিভি। এটা হচ্ছে একটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনেরই কিন্তু একটা পার্ট, ঠিক আছে? আচ্ছা, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের মানেটা কি জাস্ট একটুখানি আমি বলে দিই। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে পপুলেশনের ভিত্তিতে রিপ্রেজেন্টেটিভদেরকে কিন্তু ভাগ করা হয়। সেই পপুলেশনের ভিত্তিতে যদি আমরা দেখি তখন আমরা দেখতে পারবো যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনে হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই মিডিয়ামটা ইউজ করা হয়। মাথায় রাখবে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের দুটো ভাগ, একটা হচ্ছে এসটিভি, আরেকটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, ঠিক আছে? তাহলে আমরা প্রেসিডেন্টের ইলেকশনে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন নিচ্ছি। তার মানে কি? তার মানে আমরা পপুলেশনকে এমন ভাবে ডিভাইড করব যাতে প্রত্যেকটা পপুলেশনের সঠিক রিপ্রেজেন্টেশন হয়। এবং আমরা কি মেথডটা ইউজ করছি? আমরা এসটিভি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই মেথডটা কিন্তু ইউজ করছি। এবং অবশ্যই এটা কিন্তু হয় সিক্রেট ব্যালটের মাধ্যমে, ওপেন ব্যালট হয় না। সিক্রেট ব্যালট মানে কে কাকে ভোট দিচ্ছে সেটা কিন্তু কেউ জানতে পারবে না। তাহলে এই রকম ভাবে কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনটা হচ্ছে। এটা খেয়াল রাখবে যে শুধুমাত্র এখন অবধি রাজেন্দ্র প্রসাদই এমন একজন ব্যক্তি যিনি কিন্তু 2 বার প্রেসিডেন্ট হয়েছেন, আর কিন্তু কেউ 2 বার
কিন্তু প্রেসিডেন্ট হয়নি। একবার পড়ে নিতে পারো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাড়া আর কোনো ব্যক্তি 2 মেয়াদে এই পদে কিন্তু তিনি আসতে পারেননি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। তাহলে কি কি বললাম আবার একটুখানি তোমাদেরকে রিভিশন দিয়ে দিই। তাহলে ইনডাইরেক্ট ইলেকশন হচ্ছে, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটকে ইউজ করা হচ্ছে, তার সাথে সাথে সিক্রেট ব্যালটের মাধ্যমে ইলেকশনটা হচ্ছে। যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদেরকে বলা হয় ইলেকটোরাল কলেজ। কারা পার্টিসিপেট করছে? শুধুমাত্র যারা নির্বাচিত মেম্বার তারা পার্টিসিপেট করছে, এবং বিধান পরিষদের নির্বাচিত এবং মনোনীত 2 মেম্বারই কিন্তু পার্টিসিপেট করতে পারে না। ইউনিয়ন টেরিটরি থেকে শুধু 2টো ইউনিয়ন টেরিটরি থেকে নির্বাচিত মেম্বাররা আসছে, একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে পুডুচেরি। তাহলে এই হচ্ছে গেল আমার পুরোপুরি তোমাদের প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে আলোচনা। এবার আমি চলে যাচ্ছি যে এই যে প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে যদি কোনো রকম সমস্যা হয়, তার মানে মনে করো আজকে যে প্রেসিডেন্টের যে ইলেকশনটা হলো সেই ইলেকশন নিয়ে মনে করো কোনো রকম ডিসপিউট হলো বা কোনো রকম ঝামেলা হলো বা কোনো রকম কোনো কনস্টিটিউশনাল কোনো প্রবলেম হলো, তাহলে সেটার তো একটা সলিউশন করতে হবে, সেটার তো একটা নিষ্পত্তি করতে হবে। তাহলে প্রেসিডেন্টের নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা বা যে কোনো বিরোধের তদন্ত কে করবে বা সেটার সলিউশন কে করবে? সলিউশন কিন্তু করবে আমাদের সুপ্রিম কোর্ট। এবং মাথায় রাখবে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যা সুপ্রিম কোর্টের যা ডিসিশন সেটাই কিন্তু ফাইনাল, সেটাই কিন্তু চূড়ান্ত। এবং এর সাথে এই কথাটাও তোমাদের মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ইলেকশনের পরে যদি তদন্ত করে পায় যে ইলেকশনটা সঠিক ক্রাইটেরিয়াতে হয়নি বা ইলেকশনে কোনো রকম ডিসপিউট রয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু পরবর্তীকালে সেই প্রেসিডেন্টকে কিন্তু ডিসকোয়ালিফাই করতে পারে বা আবার ইলেকশনের জন্য কিন্তু বলতে পারে। কিন্তু সেই প্রেসিডেন্ট যদি কোনো রকম ডিসিশন নিয়ে ফেলে, সেই ডিসিশন কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করবে না। সুপ্রিম কোর্ট শুধুমাত্র কিন্তু ইলেকশন প্রসিডিওরটা বা ইলেকশনে যদি কোনো রকম গোলমেল হয় সেটাকে তদন্ত করতে পারে, কিন্তু সেই প্রেসিডেন্ট যদি কোনো রকম ডিসিশন নিয়ে ফেলে বা কোনো রকম যদি তার যে কনস্টিটিউশনাল পদ রয়েছে সেই ক্ষেত্রে যদি কোনো রকম সে ডিসিশন নিয়ে নেয়, কোনো রকম সে যদি ফাংশন করে ফেলে, সেই ডিসিশন বা ফাংশনকে কিন্তু সুপ্রিম কোর্ট ক্যান্সেল করতে পারবে না। তাহলে এই জিনিসটাও কিন্তু ভালো করে তোমরা মাথায় রাখবে যে সুপ্রিম কোর্ট কিন্তু শুধুমাত্র সেই নির্বাচনটাকে বাতিল ঘোষণা করতে পারে, কিন্তু সেই প্রেসিডেন্ট যদি কোনো রকম কাজের মধ্যে কোনো রকম ডিসিশন নেয় সেই ডিসিশনকে কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করতে পারবে না। এইটা খেয়াল রাখবে। নেক্সট আমি চলে আসছি যোগ্যতা। তাহলে কোয়ালিফিকেশন, তাহলে প্রেসিডেন্ট হতে গেলে আমাদের কি কি কোয়ালিফিকেশন লাগে? তাহলে তাকে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে, যেটা সবার জন্যই প্রযোজ্য। তার বয়স হতে হবে 35 বছর বা তার ঊর্ধ্বে। লোকসভার মেম্বার হওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার তাই যোগ্যতা তার থাকা উচিত। তিনি কোনো অফিস অফ প্রফিট, কোনো লাভের পদ হোল্ড করতে পারবেন না। ঠিক আছে, তিনি কিন্তু কোন রকম লাভের পদ হোল্ড করতে পারবেন না, সেটা কেন্দ্রীয় সরকার হোক না কেন, রাজ্য সরকার হোক না কেন, স্থানীয় স্তরে হোক না কেন, বা কোন রকম কমিটিজ কমিশন হোক না কেন, সেখানে কিন্তু তিনি লাভের পদ হোল্ড করতে পারবেন না। তার মানে তার পজিশনটাকে ইউজ করে তিনি কোন রকম প্রফিট কিন্তু করতে পারবেন না। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, তাকে এটা আমার ইলেকশনে দেওয়া উচিত ছিল, যাই হোক এটা আমি এখানে দিয়ে দিয়েছি। প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট হবেন, তাকে প্রেসিডেন্টশিপে দাঁড়ানোর জন্য কিন্তু এই মিনিমাম লোকের কিন্তু সাপোর্ট লাগবে। তাহলে তার কমপক্ষে 50 জন লাগবে, যারাকে প্রপোজার্স বলা হবে, প্রপোজার্স, এবং 50 জন লাগবে তাদেরকে কিন্তু বলা হয় সেকেন্ডার্স। ভালো করে মাথায় রাখো, প্রস্তাবক হিসেবে কমপক্ষে 50 জন নির্বাচক এবং 50 জন সমর্থনকারী হিসেবে মনোনয়ন জমা দিতে হবে কিন্তু প্রেসিডেন্টকে। তার মানে যিনি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াচ্ছেন, আজকে তো সবাই প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াতে পারে, তাহলে বাকিদের মধ্যে এবং প্রেসিডেন্টের মধ্যে কোথায় একটা পার্থক্য থাকবে? তাহলে মাথায় রাখবে, প্রেসিডেন্ট সেই ইলেকশনে দাঁড়াতে পারবে যাকে
50 জন সদস্য, অবশ্যই 50 জন যারা পার্টিসিপেট করছে, 50 জন সদস্যরা তাকে প্রথম চয়েস রাখছে এবং 50 জন সদস্য তাকে সেকেন্ড চয়েস রাখছে। তাহলে 50 অ্যাজ প্রপোজার্স, 50 অ্যাজ সেকেন্ডার্স, এবং তাকে সিকিউরিটি ডিপোজিট আরবিআই তে 15,000 টাকা কিন্তু জমা দিতে হবে। অবশ্যই ইলেকশন হয়ে যাওয়ার পরে সেই 15,000 টাকা তাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গেল আমাদের যে প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন, এবং প্রেসিডেন্টের ইলেকশনের জন্য 50 জনকে প্রপোজার্স হতে হবে, 50 জনকে সেকেন্ডার হতে হবে, এবং 15,000 টাকা তাকে আরবিআই তে সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমি চলে আসছি শপথ। তাহলে প্রেসিডেন্টের যে শপথ সেটা কে করায়? সেটা কিন্তু করায় প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি যদি কোনো কারণে না থাকে, তাহলে যিনি সিনিয়র মোস্ট সুপ্রিম কোর্টের জাজ, তিনি কিন্তু প্রেসিডেন্টের যে শপথ গ্রহণ সেটাকে কিন্তু কন্ডাক্ট করাবেন বা সেটাকে কিন্তু অ্যাড্রেস করাবেন। ঠিক আছে, আচ্ছা, অফিসের শর্তাবলী কি রয়েছে? অফিসের শর্তাবলী মানে হচ্ছে কন্ডিশন অফ সার্ভিস। তার মানে কি? তার মানে তার কি কি থাকা দরকার নেই প্রেসিডেন্ট হতে গেলে। তাহলে সেই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট হবেন সে যেন কোনো হাউসের মেম্বার না হন, তিনি হয়তো পার্লামেন্টের যে লোকসভা রাজ্যসভা রয়েছে তিনি যেন কোনো হাউসের মেম্বার না হন, এমনকি রাজ্যে যদি কোনো পদে থাকেন তাহলেও যেন সেই পদ তাকে ছাড়তে হবে, যেন কোনো হাউসের মেম্বার না হন, এবং কোনো লাভের অফিস তিনি যেন না হোল্ড করেন, মানে অফিস অফ প্রফিট যেন তিনি না হোল্ড করেন। নেক্সট আমি চলে আসছি যে ভাতা, তার যে স্যালারি অ্যালাওয়েন্সেস রয়েছে। তাহলে সংসদ, পার্লামেন্ট কিন্তু তার স্যালারি বা তার অ্যালাওয়েন্সেস এটা কিন্তু নির্ধারণ করবে। অবশ্যই পার্লামেন্ট কোনো সময় তার স্যালারি কিন্তু তার মেয়াদকালে তারা কিন্তু সেই স্যালারিটাকে কোনোদিনই দিতে অস্বীকার করতে পারে না। একবার দেখে নাও যে কম করা যাবে না তার মেয়াদকালীন, তার যতদিন মেয়াদ রয়েছে সেটা কিন্তু পার্লামেন্ট তার যে স্যালারি রয়েছে সেটা কিন্তু কোনোদিনই তার এগেইনস্টে ইউজ করতে পারবে না বা কোনোদিনও সেটাকে কিন্তু কাট শর্ট করতে পারবে না। নেক্সট দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি আর্টিকেল 361 দেখো, সেখানে দেখবে যে প্রেসিডেন্ট এবং আমাদের যিনি রাষ্ট্রপতি রয়েছেন, গভর্নর রয়েছেন, তাদেরকে কিন্তু কিছু ইমিউনিটি দেয়া হয়। মানে যেহেতু প্রেসিডেন্ট এবং গভর্নর বুঝতেই পারছো তারা কিন্তু রাষ্ট্রের প্রধান, তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে যে সমতার আইন রয়েছে, মানে আর্টিকেল 14 যে রাইট টু ইকুয়ালিটি রয়েছে, যে কোনো ইন্ডিয়ান ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করা যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে প্রেসিডেন্ট এবং গভর্নরের ক্ষেত্রে কিন্তু কিছু ইমিউনিটি রয়েছে। কি ইমিউনিটি রয়েছে দেখো, তাহলে কোনো ফৌজদারি মামলা তার এগেইনস্টে কিন্তু করা যাবে না, মানে কোনো ক্রিমিনাল মামলা তার এগেইনস্টে কিন্তু করা যাবে না যতক্ষণ বা যতদিন তিনি প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। তাকে গ্রেপ্তার বা তাকে কারাদণ্ড বা তাকে ইমপ্রিজন করা যাবে না, তাহলে কোনো রকম অ্যারেস্ট বা জেল তাকে করানো যাবে না যতক্ষণ তিনি প্রেসিডেন্ট রয়েছেন। তার এগেইনস্টে সিভিল মামলা দেওয়ানি মামলা করা যেতে পারে, কিন্তু সেটা করতে গেলেও তাকে 2 মাসের অগ্রিম নোটিশ পাঠাতে হবে। ঠিক আছে, এবং কি বলা হয়েছে, সে প্রেসিডেন্ট হিসেবে যে কাজগুলো করছে সেই কাজ কিন্তু কোনো কোর্টে ইনভেস্টিগেট করা যাবে না। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে যে তিনি প্রেসিডেন্ট হিসেবে যে কাজগুলো তিনি পারফর্ম করছেন সেই কাজের তদারকি কিন্তু কোনো রকম জুডিশিয়ারি বা কোনো রকম আইনে কিন্তু করা যাবে না। তাহলে এই হচ্ছে কিন্তু আর্টিকেল 361 এ প্রেসিডেন্টের স্যালারি এবং কি কি বিশেষ অধিকার তার রয়েছে। নেক্সট আমি চলে যাব মেয়াদ 56 ধারায়। তাহলে প্রেসিডেন্টের মেয়াদ কত বুঝতেই পারছো, খুবই সোজা, 5 বছর কিন্তু তার মেয়াদ রয়েছে। মানে অফিসে আসার পরে তার 5 বছরের জন্য কিন্তু তার মেয়াদ রয়েছে। উপরাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ দেবেন, রিজাইন দেবেন, এবং এটা ভাইসি ভার্সা। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্ট রিজাইন দেবেন কিন্তু উপরাষ্ট্রপতির কাছে। আচ্ছা, এই জিনিসটা একটুখানি খেয়াল রাখো, খুব ইম্পর্টেন্ট। দেখো, আমেরিকাতে যিনি প্রেসিডেন্ট হন তিনি কিন্তু 2টো টার্মই প্রেসিডেন্ট হতে পারবেন। খুব ইম্পর্টেন্টলি এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র 2 বার কিন্তু একজন প্রেসিডেন্টশিপ নিতে পারেন।
ব্যারাক ওবামা ফর এক্সাম্পল তিনি কিন্তু 2টো টার্ম প্রেসিডেন্ট হয়েছেন, এরপরে তিনি কিন্তু আর প্রেসিডেন্ট হতে পারবেন না। কিন্তু আমাদের কনস্টিটিউশনে প্রেসিডেন্টের বারবার ইলেকশন লড়া মানে পুনর্নির্বাচনে কিন্তু কোনো রকম লিমিটেশন নেই। তাহলে আমাদের কিন্তু প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি কিন্তু যতবার চান ততবার পুনর্নির্বাচনের জন্য যোগ্য। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। এবং ইন্টারে গেনাম, খুব ভালো এই জিনিসটা দেখো, ইন্টারে গেনাম যেন প্রেসিডেন্টের পদ, বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট পদ, একটা রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি কাজ করছেন। আজকে ইউনিয়ন গভর্নমেন্ট যা কাজ করবে তার নামে সেটা কিন্তু হবে। তাহলে সেই পজিশনটা যেন কোনো সময় ভ্যাকেন্ট না থাকে, সেই পজিশন যেন কোনো সময় যেন খালি বা শূন্য না থাকে, সেই জন্য যতক্ষণ না নতুন প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আসছেন ততদিন কিন্তু যে পুরনো প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু তার অফিসেই থাকবেন। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে যে তার পদ 5 বছর রয়েছে, তিনি রিজাইন দেবেন ভাইস প্রেসিডেন্টকে, তিনি পুনর্নির্বাচনের জন্য যতবার চায় ততবার দাঁড়াতে পারে, কিন্তু অবশ্যই এরকম হয় না যেহেতু এটা একটা সাংবিধানিক পদ, তো বারবার কিন্তু 5 বছর অন্তর চেঞ্জ হতে থাকে। এবং যেন প্রেসিডেন্টের পজিশনটা কোনো সময় ভয়েড না হয়, যেন শূন্য না থাকে, এই জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচিত যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ কিন্তু তিনি সেই পদে থাকছেন। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, ইমপিচমেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো এটা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে। তাহলে ইমপিচমেন্ট দেখো, তাকে একটা কারণের জন্য ইমপিচ করা হতে পারে, একটা কারণের জন্যই তাকে কিন্তু সরানো হতে পারে। সেটা কি? তিনি যদি সংবিধানকে অপব্যবহার করেন বা সংবিধান তিনি যদি লঙ্ঘন করেন। তোমাদের একটা এক্সাম্পল আমি দিই। এই যে দেখো, আর্টিকেল 74-এ আমাদের লেখা রয়েছে যে প্রেসিডেন্ট কার নেতৃত্বে চলবে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টারের নেতৃত্বে চলবে। আজকে প্রেসিডেন্ট যদি তার সাংবিধানিক ডিউটি পারফর্ম করার জন্য আজকে প্রাইম মিনিস্টারের কথা না শোনে, তাহলে দেখো এটা তো একটা সংবিধানের উল্লঙ্ঘন, সংবিধানকে ভায়োলেট করা হচ্ছে। সেক্ষেত্রে প্রেসিডেন্টের এগেনস্টে কিন্তু ইমপিচমেন্ট মোশন পাস হতে পারে। এবার দেখো পাসটা কি করে হবে, খুব গুরুত্বপূর্ণ। তোমাদের একটা আমি একটা জাস্ট দেখাই, না হলে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে না। দেখো আগে আমি এখানে দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে একটা স্লাইডে আমি দেখাচ্ছি। তাহলে দেখো, প্রেসিডেন্টের এগেনস্টে ইমপিচমেন্ট যে মোশনটা রয়েছে, সেই ইমপিচমেন্ট মোশনটা লোকসভাও আনতে পারে, রাজ্যসভাও আনতে পারে। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়া কে শুরু করতে পারে, কোন হাউস শুরু করতে পারে, তাহলে আইদার হাউস, লোকসভাও শুরু করতে পারে, রাজ্যসভাও শুরু করতে পারে। এবার দেখো, যে হাউস শুরু করবে, শুরু করার জন্য, ইন্ট্রোডিউস করার জন্য, শুরু করার জন্য 1/4 মেম্বারের ভোট চাই, 1/4 মেম্বারের রায় চাই। দেখে নাও একবার, আমি স্লাইডেও দেখিয়ে দিচ্ছি। তাহলে শুরু করার জন্য 1/4 সদস্যের কিন্তু স্বাক্ষর চাই, সই চাই, ঠিক আছে। এরপরে সেই হাউসেই মানে যেই হাউসে এটাকে পেশ করা হয়েছে সেই হাউসেই এটাকে পাস করতে হবে 2/3 মেজরিটিতে, 2/3 সংখ্যাগরিষ্ঠতাতে, মেজরিটিতে। এরপরে এটি পৌঁছে যাবে আদার হাউসে। আদার হাউস বলতে, যদি আমি লোকসভাতে পেশ এবং পাস করি তাহলে যাবে রাজ্যসভাতে, যদি রাজ্যসভাতে আমি পেশ এবং পাস করি তাহলে যাবে লোকসভাতে। তাহলে আদার হাউস করবে ইনভেস্টিগেশন। আচ্ছা, কি বিষয় ইনভেস্টিগেট করবে? ইনভেস্টিগেট করবে যে প্রেসিডেন্ট সংবিধানকে উল্লঙ্ঘন করেছে কিনা। ইনভেস্টিগেট করে সেই হাউসও যদি এটিকে পাস করে দেয় 2/3 মেজরিটিতে, 2/3 মেজরিটিতে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট সরতে বাধ্য। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট এটা ইংলিশে লিখে বোঝালাম, তার কারণ এটা তোমাদের জন্যই সুবিধা হবে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, তার এগেনস্টে
যখন ইমপিচমেন্ট মোশন আসবে এবং সেটি যে কোনো কক্ষে 1/4 মেম্বাররা তাতে সই করে দেবে, তারপরে প্রেসিডেন্টকে কিন্তু একটা 14 দিনের নোটিশ পাঠানো হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে 1/4 মেম্বাররা সেটি শুরু করবে, একটি 14 দিনের নোটিশ পাঠানো হবে, উভয় হাউস মানে লোকসভা রাজ্যসভা দুটো হাউসেই এটিকে পাস করতে হবে 2/3 সংখ্যাগরিষ্ঠতার দ্বারা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে ইমপিচমেন্টের প্রক্রিয়ার অংশগ্রহণকারী, আমরা ইলেকশনের ক্ষেত্রে অংশগ্রহণকারী কি দেখেছিলাম, শুধুমাত্র ইলেক্টেড মেম্বাররাই পার্টিসিপেট করেছিল। কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে খেয়াল রাখবে, খুব ভালো করে এটা কিন্তু মাথায় রাখবে, প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত 2 সদস্যই পার্টিসিপেট করবে। তাহলে খুব ভালো করে জিনিসটাকে খেয়াল রাখবে। দেখো, যারা নমিনেটেড মেম্বার তারা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে না, কিন্তু আবার প্রেসিডেন্টের ইমপিচমেন্টে সরানোর প্রক্রিয়াতে পার্টিসিপেট করছে। এবং খুব ভালো করে মাথায় রাখবে, রাজ্যগুলো যে রয়েছে আমাদের, রাজ্যগুলোর বিধানসভার নির্বাচিত মেম্বাররাও পার্টিসিপেট করে না, এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল দিল্লি এবং পুদুচেরি যারা নির্বাচিত মেম্বার তারাও পার্টিসিপেট করে না। তার মানে শুধুমাত্র পার্লামেন্টের মেম্বাররাই পার্টিসিপেট করছে, এবং পার্লামেন্টের 2 ধরনের মেম্বাররাই কিন্তু পার্টিসিপেট করছে, নির্বাচিত মেম্বার পার্টিসিপেট করছে, মনোনীত মেম্বাররাও কিন্তু পার্টিসিপেট করছে। আমি তোমাদের জন্য লিখে দিয়েছি যে উভয় হাউসের মনোনীত সদস্যরাও কিন্তু অংশগ্রহণ করে, যদিও তারা নির্বাচনে অংশগ্রহণ কিন্তু করে না। এখনো অবধি কোনো প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়নি, এবং এটি খুব ইম্পর্টেন্ট একটা আধা বিচারক পদ্ধতি। আমি ইংলিশটা লিখে দিচ্ছি, এটা একটা কোয়াসি জুডিশিয়াল প্রসেস। তার কারণ কি? তার কারণ আদার হাউস যেটা রয়েছে সেটা কিন্তু ইনভেস্টিগেট করে, এজন্য এটাকে কিন্তু বলা হয় একটা কোয়াসি জুডিশিয়াল প্রসেস। তাহলে আশা করি যে তোমরা ইমপিচমেন্টটা সবাই বুঝে গেছো। নেক্সট আমি চলে যাচ্ছি শূন্য পদ। তাহলে দেখো, রাষ্ট্রপতি হিসেবে সহরাষ্ট্রপতি, তাহলে শূন্য পদ কখন হতে পারে? রাষ্ট্রপতির যে অফিস আছে সেখানে তিনি যদি পদত্যাগ করেন, তিনি পদত্যাগ পত্র কাকে দেবেন? উপরাষ্ট্রপতিকে। তিনি যদি অপসারণ হয়ে যান তাহলে অবশ্যই, তার যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় বা তিনি যদি কোনো কারণে তার অফিস পারফর্ম করতে না পারেন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতি না থাকে তাহলে রাষ্ট্রপতির যে পদ রয়েছে সেটাকে কে সামলাবে? তাহলে রাষ্ট্রপতির পদ সামলাবে উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। কিন্তু মাথায় রাখবে, ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাষ্ট্রপতি হতে পারবেন না, তিনি সেই পদটাকে সামলাতে পারেন ম্যাক্সিমাম 6 মাস অবধি, ম্যাক্সিমাম 6 মাস অবধি। তাহলে 6 মাসের মধ্যে নতুন প্রেসিডেন্টকে ইলেক্ট করার যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু শুরু করতে হবে। তাহলে কি বললাম? তিনি যদি পদত্যাগ করেন কোনো কারণে, অপসারণ কোনো কারণে না, তিনি তো একটা কারণেই অপসারণ হবেন, তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তখন তার যে পদ রয়েছে, রাষ্ট্রপতির যে পদ রয়েছে সেটা সামলাবে কে? উপরাষ্ট্রপতি। কিন্তু উপরাষ্ট্রপতি টেক ওভার করতে পারে না, তিনি ম্যাক্সিমাম 6 মাসের জন্য সেই পদটাকে কিন্তু সামলাতে পারেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে কিছুই না, এটা আমি উপরাষ্ট্রপতির মানে যিনি আর কি নতুন প্রেসিডেন্ট হয়ে আসছেন তারও যে পদ সেটাও কিন্তু 5 বছরের জন্য হবে, এটা আমি জানি যে অসুবিধা তোমাদের কিছু করতে, এখানে অসুবিধা কিছু হওয়ার নেই। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আচ্ছা একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে যে মনে করো প্রেসিডেন্টও নেই, ভাইস প্রেসিডেন্টও নেই, সেই সময় দেশটাকে কে সামলাবে? একদম সেই সময় কিন্তু দেশটাকে সামলাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু সেই সময় দেশটাকে সামলাবে। একটা এক্সাম্পল দিই আমি, যখন জাকির হুসেন
1967 মারা যান, সেই সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের ভিভি গিরি। ভিভি গিরি তার ভাইস প্রেসিডেন্টের পদ ছেড়ে তিনি কিন্তু প্রেসিডেন্টের ইলেকশন লড়তে চলে যান। তাহলে দেখো, প্রেসিডেন্টও নেই, ভাইস প্রেসিডেন্টও নেই, তো সেই সময় দেশটাকে কে সামলেছিলেন? সেই সময় দেশটাকে সামলেছিলেন চিফ জাস্টিস হিদায়াতুল্লাহ। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে যে প্রেসিডেন্টও যখন থাকবে না, ভাইস প্রেসিডেন্টও যখন কোনো কারণের জন্য উপস্থিত নেই, সেই সময় আমাদের দেশটাকে কে সামলাবে? সামলাবে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি। দেখো, নেক্সট চলে যাচ্ছি যে তার ক্ষমতা কি কি রয়েছে। তাহলে প্রথমে দেখো, আমরা আলোচনা করব এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে। প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার বা নির্বাহী ক্ষমতা তার কি কি রয়েছে। তাহলে এই যে আর্টিকেল 77 নিয়ে আমি কথা বলছিলাম, যে আজকে ইউনিয়নের যে যাবতীয় কাজ সেটি কার নেতৃত্বে হয়, সেটি কার নেতৃত্বে বলা ঠিক না, নেতৃত্ব অবশ্যই প্রধানমন্ত্রী, কার নামে হয় সেটা অবশ্যই সেটা কিন্তু হবে প্রেসিডেন্টের নামে, রাষ্ট্রপতির নামে। তাহলে ইউনিয়নের যাবতীয় যে এক্সিকিউটিভ কাজ সেটি কার নামে হবে? প্রেসিডেন্টের নামে হবে। আচ্ছা, তিনি দেখো কাদের কাদের নিয়োগ করেন। তাহলে তিনি প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছেন, তিনি আদার যারা মিনিস্টার রয়েছেন তাদের অ্যাপয়েন্ট করছেন, তিনি ভারতের প্রধান বিচারপতি এবং যারা অন্যান্য বিচারপতি রয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাদেরকে অ্যাপয়েন্ট করছেন, তিনি চেয়ারম্যান এবং মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে অ্যাপয়েন্ট করছেন, তিনি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যাকে বলা হয় ক্যাগ তাকে অ্যাপয়েন্ট করছেন, তিনি অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করছেন, তিনি চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করছেন এবং যারা যারা বাকি ইলেকশন কমিশনার রয়েছে তাদেরকেও অ্যাপয়েন্ট করছেন, তিনি গভর্নরকে অ্যাপয়েন্ট করছেন এবং তিনি ফিনান্স কমিশনের যারা মেম্বার্স রয়েছে তাদের অ্যাপয়েন্ট করছেন। এক্ষেত্রে মাথায় রাখবে যে জুডিশিয়ারি ছাড়া সব কটা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেকমেন্ডেশন কিন্তু দেয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। তাহলে এইটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে যে তিনি এতগুলো অ্যাপয়েন্টমেন্ট তিনি কিন্তু করছেন, কিন্তু রেকমেন্ডেশন জুডিশিয়ারি ছাড়া দিচ্ছে কিন্তু প্রাইম মিনিস্টার। আচ্ছা, এবার দেখো এসসি, এসটি এবং যারা ওবিসি রয়েছে, সেই এসটি, এসসি এবং ওবিসিরা কেমন রয়েছে, তাদের কোনো সমস্যা রয়েছে কিনা, তাহলে তাদের কন্ডিশন কেমন রয়েছে সেটি নির্ধারণ করার জন্যও তিনি কিন্তু একটি কমিশন নিয়োগ করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম আর্টিকেল 340 তে রয়েছে যে ওবিসিরা কেমন কন্ডিশনে রয়েছে সেটি যাচাই করার জন্য প্রেসিডেন্ট কিন্তু দুটো ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাপয়েন্ট করেছিলেন। প্রথমটা হচ্ছে কাকা কালেকার কমিশন, দ্বিতীয়টা তোমরা সবাই জানো মন্ডল কমিশন। তাহলে এসসি, এসটি, ওবিসি দের কন্ডিশন দেখার জন্য তিনি কিন্তু একটি কমিশনের নিয়োগ করতে পারেন। তাছাড়া দেখো অন্তঃরাজ্য পরিষদ, ইন্টারস্টেট কাউন্সিল, আজকে দেখো আমাদের একটা যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে, সেই যুক্তরাষ্ট্র কাঠামোতে আজকে কেন্দ্র রাষ্ট্রের মধ্যে কোনো একটা বিষয়কে নিয়ে ঝামেলা হতে পারে, রাষ্ট্রের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। তাহলে এই যুক্তরাষ্ট্র কাঠামোকে আরো বেশি স্মুথ করার জন্য, আরো সেটাকে ট্রান্সপারেন্ট করার জন্য, যাতে রাষ্ট্র কেন্দ্র বা সেন্ট্রাল স্টেটের মধ্যে যদি কোনো রকম ঝামেলা হয় সেটাকে এক জায়গাতে বসে তার সলিউশন বার করার যেই কমিশনটার দায়িত্বে রয়েছে সেটাকে বলা হয় ইন্টারস্টেট কাউন্সিল। তাহলে ইন্টারস্টেট কাউন্সিল কি হয়? এটা বেসিক্যালি যে প্রবলেমস গুলো রয়েছে, যে ফেডারেল মানে যুক্তরাষ্ট্র কাঠামোতে যে প্রবলেমস গুলো রয়েছে তার একটা সলিউশন বার করে। তাহলে এই যুক্তরাষ্ট্র কাঠামোকেও কিন্তু নিয়োগ করার দায়িত্বে রয়েছে কিন্তু আমাদের প্রেসিডেন্ট। তাহলে এই এক্সিকিউটিভ পাওয়ার, তাছাড়া আরেকটাও রয়েছে, দেখো আমাদের 5th শিডিউলে এই তপশালী, তার মানে শিডিউল ট্রাইব বা শিডিউল এরিয়ার কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে কোনটা শিডিউল ট্রাইব, শিডিউল এরিয়া এলাকা হিসেবে গণ্য করা হবে তারও কিন্তু রেকমেন্ডেশন বা তারও ঘোষণা কিন্তু প্রেসিডেন্ট করবেন। এবং মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, এই
যে তপশিলি এলাকাগুলো রয়েছে, শিডিউল ট্রাইব এবং শিডিউল যে এরিয়াগুলো রয়েছে, এগুলো তো বাকি ইন্ডিয়ার এরিয়ার মতন না। এখানে যারা ট্রাইবাল পিপল রয়েছে, যারা জাতি উপজাতিরা রয়েছে, তারা কিন্তু এখানে বসবাস করে। তো সেক্ষেত্রে কোন জায়গাটা শিডিউল ট্রাইব শিডিউল এরিয়ার মধ্যে পড়ছে তার কিন্তু ঘোষণা বা তার এলাকা নির্ধারণ কিন্তু করে কে? আমাদের প্রেসিডেন্ট। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, এবারে আমি চলে আসছি লেজিসলেটিভ পাওয়ার, তার মানে আইন বানানোর তার কি ক্ষমতা রয়েছে বা আইন বানানোর প্রক্রিয়ার সাথে সে কিভাবে রিলেটেড রয়েছে। তাহলে দেখো, তিনি দুই কক্ষের অধিবেশন তলব করতে পারে, স্থগিত করতে পারে। আমি একটুখানি ইংলিশটা লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। এটাকে বলা হয় সামন করা, তলব করা, স্থগিত ঠিক না, বন্ধ করা, প্ররগ। ঠিক আছে, আমি বোঝাচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো, একটা পার্লামেন্টের তিনখানা অধিবেশন হয়, তিনটে পার্লামেন্টের অধিবেশন হয়। প্রথমটাকে বলা হয় বাজেট সেশন, দ্বিতীয়টাকে বলা হয় মনসুন সেশন এবং তৃতীয়টাকে বলা হয় উইন্টার সেশন, শীতকালীন অধিবেশন। এই অধিবেশনেই কিন্তু পার্লামেন্টের যাবতীয় কাজ হয়, বিল পাস করা, পলিসি নির্ধারণ করা, গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা। তো যখন বাজেট সেশনের কাজ শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন তো আমাকে পার্লামেন্টকে বন্ধ করতে হবে, তার মানে কক্ষটাকে বন্ধ করতে হবে। সেই বন্ধ করাটাকে বলা হয় প্ররগ। কি বলা হয়? প্ররগ। এবং তারপরে কিছুদিন বাদে যখন মনসুন সেশন শুরু হবে তখন কি করতে হবে? আমাকে কক্ষটাকে, হাউসটাকে খুলতে হবে, সমস্ত মেম্বারদেরকে তলব করতে হবে, ডাকতে হবে। তাহলে সেটাকে কি বলবো আমি? সামান। আবার যখন মনসুন সেশনে সব কাজ শেষ হয়ে যাবে তখন প্ররগ। আবার যখন উইন্টার সেশন শুরু হবে তখন কি? ডাকা, মানে সামান করা। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, তিনি লোকসভা ভেঙে দিতে পারেন। মানে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় ইংলিশে ডিসলভ। যখন লোকসভার 5 বছরের যে টার্ম, সময়কাল, সেটি শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে যাওয়ার পরে তো লোকসভার ইলেকশন করতে হবে। তাহলে 5 বছর লোকসভার 5 বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তিনি লোকসভাকে পুরোপুরি ভেঙে দেন। এবং লোকসভা ভাঙা মানে কিন্তু সেই সময় আর কোনো সরকার নেই, আবার ইলেকশনের পরে নতুন সরকার হবে, লোকসভা তখন গঠিত হবে। তাহলে 5 বছরের পরে কিন্তু তিনি লোকসভাকে ভেঙে দিতে পারেন। এবং যেটি তোমাদেরকে বলছিলাম যে রাজ্যসভায় তিনি কিন্তু 12 জন রাজ্যসভা সদস্যকে মনোনীত করতে পারেন। আগে এই ফাংশনটাও ছিল। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের তিনি 2 জন সদস্যকে নমিনেট করতে পারতেন লোকসভায়, কিন্তু এটি এখন করা হয় না। আমাকে বলবে তো কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটিকে ডিলিট করে দেওয়া হয়েছে, আর করা হয় না। তাহলে তিনি 12 জন লোকসভা সদস্যকে নমিনেট করতে পারেন যারা খুবই ডিস্টিংগুইশড ফিল্ড থেকে কিন্তু আসছে। এবং 4 নম্বরটা কি লেখা আছে? তিনি যে কোনো সদস্য যদি অযোগ্যতা প্রমাণ হয়, মানে কোনো সদস্য অযোগ্য, তো সেই ক্ষেত্রে তিনি ইলেকশন কমিশনের সাথে পরামর্শ করে সেই সদস্যকে কিন্তু ডিসকোয়ালিফাই করারও সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে, যে জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবে, তিনি যে কোনো সদস্যর অযোগ্যতার প্রশ্নে যে সিদ্ধান্ত তিনি নিতে পারেন, এবং সেটা অবশ্যই ইলেকশন কমিশনের সাথে, নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে। নেক্সট দেখে নাও কি বলা হচ্ছে। তিনি সংসদ অবকাশ থাকাকালীন তিনি অধ্যাদেশের মাধ্যমে, মানে অর্ডিন্যান্স, আমি এটাকে তোমাদেরকে একটু বোঝাই। আর্টিকেল 123 খেয়াল রাখবে। আচ্ছা, কি বলা হচ্ছে? মনে করো যে পার্লামেন্টের সেশন প্ররগ রয়েছে, তার মানে বাজেট সেশন হয়ে গেছে, পার্লামেন্ট এখন বন্ধ রয়েছে, কিন্তু দেশে এমন একটা পরিস্থিতি এসে পড়েছে যেখানে কিন্তু একটি আইন পাস করতেই হবে, কিন্তু আমাদের কাছে এত সময় নেই যে আবার পার্লামেন্ট তলব করা হবে, ডিসকাশন করা হবে, ডিবেট করা হবে, তারপর একটি বিল পাস করা হবে, তারপর প্রেসিডেন্ট স্বাক্ষর করলে তখন সেটাকে আইন, তো সময় নেই। সেক্ষেত্রে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে,
এই অর্ডিন্যান্সটা হচ্ছে আইনের মতোই। সাধারণত আইন বানায় পার্লামেন্ট, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের পার্লামেন্ট বন্ধ রয়েছে, ঠিক বন্ধ না, এটাকে বলা হয় রিসেস। ইংলিশ নামগুলো খুব ভালো করে মাথায় রাখবে। যখন পার্লামেন্ট রিসেসে রয়েছে, তার মানে একটি সেশন হয়ে গেছে কিন্তু অন্য সেশন এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে, এটি আইনের মতোই। তো সেটি জারি হয়ে যাবে। যেরকম পার্লামেন্ট যখন কোনো আইন পাশ করে তার কিন্তু কোনো টার্ম লিমিট থাকে না, সেটি ততদিন চলবে যতক্ষণ না পার্লামেন্ট আবার তাতে কোনো রকমের সংশোধনী আইন আনছে। কিন্তু অর্ডিন্যান্স যেটা প্রেসিডেন্ট লাগু করছেন সেটা আইনের মতোই, কিন্তু তার একটা সময়কাল রয়েছে। তার সময়কাল কত? তার সময়কাল হলো 6 উইকস, 6 সপ্তাহ। তার মানে কি? তার মানে পার্লামেন্ট সেশনে আসার পরে, খুব ভালো করে মাথায় রাখবে কি বলছি, পার্লামেন্ট সেশনে আসার পরে 6 উইকসের মধ্যে যদি পার্লামেন্ট সেই অর্ডিন্যান্সে আইন বানিয়ে নেয় তাহলে খুব ভালো, সেটি চলে গেল। কিন্তু পার্লামেন্ট সেশনে আসার 6 উইকসের পরেও যদি পার্লামেন্ট আইন না বানায় তাহলে সেটা এক্সপায়ার হয়ে যাবে, অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই হচ্ছে অর্ডিন্যান্স। কি বললাম তোমাদেরকে, একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নাও। তোমাদের মনে আছে যে মোদিজি 500 টাকার এবং 1000 টাকার নোট ব্যান করে দিয়েছিলেন রাত্রিবেলা এসে? তো সেক্ষেত্রে পার্লামেন্ট কি কোনো আইন পাস করেছিল? না, আইন পাস করতে পারতো না। আইন পাস করলেই ডিসকাশন হতো, ডিবেট হলো, পাবলিক জানতো। তো সেইখানে কি হয়, সেখানে প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করে। কি জারি করে? যে এই রাতের পরে 12টার পরে 500-1000 টাকার নোট ব্যান, এবং এই অর্ডিন্যান্সটা লাগু হয়ে যায়। যখন পার্লামেন্ট সেশনে আসে তখন 6 উইকসের মধ্যে সেই অর্ডিন্যান্সে আইন বানিয়ে নেয়। এখনো কিন্তু সেই অর্ডিন্যান্স রয়েছে, পুরনো 500-1000 টাকার নোট কিন্তু আমাদের ব্যান রয়েছে। জাস্ট একটা এক্সাম্পল। তো এইখানে এইটাকে বলা হচ্ছে অর্ডিন্যান্স, ঠিক আছে? 6 উইকসের মধ্যে পার্লামেন্ট খোলার পর আইন বানালে খুব ভালো, না হলে কিন্তু সেটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবং দেখবে বইতে লেখা থাকবে 6 উইকস অ্যান্ড 6 মান্থস। কেন বলছি 6 মান্থস, 6 মাস কেন স্যার? তার কারণ এই সেশনগুলোর মধ্যে, মানে বাজেট এবং মনসুন বা মনসুন এবং উইন্টারের মধ্যে যে ম্যাক্সিমাম গ্যাপ, সেটা যেন 6 মাসের বেশি না হয়। তাহলে 6 মাসের মধ্যে কিন্তু একটা সেশন চালু করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, তাহলে রাষ্ট্রপতি অর্থ নিয়ন্ত্রক ও ক্যাগের প্রতিবেদন পেশ করেন। তার মানে কি? ফিনান্স কমিশন, আমি লিখে দিচ্ছি এখানে, ফিনান্স কমিশন এবং ক্যাগ তাদের বার্ষিক রিপোর্ট প্রেসিডেন্টকে দেন, এবং প্রেসিডেন্ট সেই রিপোর্ট পরবর্তীকালে কিন্তু আবার পার্লামেন্টকে দেন। তাহলে এই জিনিসটা কিন্তু প্রেসিডেন্ট করে থাকেন, তাদের যে অ্যানুয়াল রিপোর্ট সেটি সাবমিট করেন আবার পার্লামেন্টের কাছে, ঠিক আছে? আচ্ছা, ভারতের তহবিল, অর্থ বিল, রাজ্যের সীমানা পরিবর্তন বা একটি নতুন রাজ্য গঠনের জন্য অগ্রিম প্রেসিডেন্টের পারমিশন নিতে হয়। আমি সবকিছুকে বুঝিয়ে দিচ্ছি। কনসলিডেটেড ফান্ড, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। কনসলিডেটেড ফান্ড থেকে যদি টাকা বার করতে হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতির অগ্রিম পারমিশন লাগবে, বা অগ্রিম না হলেও পারমিশন লাগবে। মানি বিল 110, মানি বিল লোকসভাতে পেশ করতে গেলে অগ্রিম প্রেসিডেন্টের পারমিশন লাগবে। আর্টিকেল 3, রাজ্যের সীমানা পরিবর্তন, মানে রাজ্যগুলো যে রয়েছে তার যে বাউন্ডারি রয়েছে সেটা কোনো রকম ভাবে অল্টার করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে। তাহলে রাজ্যের সীমানা পরিবর্তন বা একটি নতুন রাজ্য গঠনের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের পূর্বের সুপারিশ বা অনুমতি কিন্তু লাগে। তাহলে এই হচ্ছে কিন্তু প্রেসিডেন্টের লেজিসলেটিভ ক্ষমতা। আচ্ছা, এবারে চলে আসছি আমি যে বিচার বিভাগীয় মানে জুডিশিয়ারি ক্ষমতা প্রেসিডেন্টের কাছে কি রয়েছে। তাহলে দেখো, তিনি রাষ্ট্রপতি, তো প্রেসিডেন্ট তিনি কিন্তু ভারতের প্রধান বিচারপতি মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং সুপ্রিম কোর্টের যারা অন্যান্য জাজ রয়েছে তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারেন। হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তাকে অ্যাপয়েন্ট করতে পারেন। তার সাথে সাথে হাইকোর্টের যারা অন্যান্য জাজ রয়েছে তাদের কিন্তু অ্যাপয়েন্ট করতে পারেন। তাহলে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে সেখানে সুপ্রিম কোর্টের জাজ,
সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের জাজ, হাইকোর্টের চিফ জাস্টিস, এদের দুজনকেই কিন্তু অ্যাপয়েন্ট করতে পারেন। তাছাড়া দেখো আর্টিকেল 143 তে কি রয়েছে? আর্টিকেল 143 তে রয়েছে যে আমাদের যিনি প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি সুপ্রিম কোর্টের কাছে কিন্তু অ্যাডভাইস চাইতে পারেন, তাদের যে রায় রয়েছে সেটা কিন্তু প্রেসিডেন্ট নিতে পারেন আর্টিকেল 143 তে। মাথায় রাখবে দুটো জিনিসে প্রেসিডেন্ট কিন্তু রায় চাইতে পারে। একটা, যে কোনো ম্যাটার যেটা প্রেসিডেন্ট মনে করছে যে পাবলিকের জন্য গুরুত্বপূর্ণ, সেই ম্যাটারে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে রায় চাইতে পারে। যেরকম আমাদের নাগরিকত্ব বিল নিয়ে, সেই নাগরিকত্ব বিলে কিন্তু প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে অ্যাডভাইস চাইতে পারে, তাদের যে রায় রয়েছে, সাজেশন রয়েছে সেটি চাইতে পারে। এই যে নাগরিকত্ব বিল সেটা কনস্টিটিউশনালি ভ্যালিড কি ভ্যালিড না, সুপ্রিম কোর্ট তাদের যে রায় রয়েছে সেটা প্রেসিডেন্টকে দিতে পারে। এবং কোনো একটা বিবাদ যেটা ভারতের স্বাধীনতার আগের কোনো ট্রিটি, এগ্রিমেন্ট বা এনগেজমেন্ট থেকে এসছে, সেই বিষয়েও কিন্তু প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে রায় চাইতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাদের। দেখো আমাদের যে ব্রিটিশ আইনগুলো রয়েছে, সেই সবকটা ব্রিটিশ আইনই তো আমরা ফেলে দিইনি। অনেক ব্রিটিশ আইন এরকমও রয়েছে যেগুলো কিন্তু আমরা ইন্ডিয়াতেও ইমপ্লিমেন্ট করেছি। যেরকম দেখো তোমরা এই যে প্রিভেন্টিভ ডিটেনশন, আর্টিকেল 22 তে তুমি যাও, তাহলে তোমরা দেখতে পারবে এই প্রিভেন্টিভ ডিটেনশনটা কিন্তু রয়েছে, যেখানে সন্দেহের ভিত্তিতে আমি কিন্তু কোনো ব্যক্তিকে আটক করতে পারি। তো এক্ষেত্রে দেখো প্রিভেন্টিভ ডিটেনশনে কিন্তু বলা রয়েছে যে যদি কাউকে আটক করা হয় তাহলে পুলিশ কোন কারণের জন্য তাকে আটক করছে সেটি বলতেও পারে, আবার নাও বলতে পারে। তো এই বিষয়টা কিন্তু প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছ থেকে অ্যাডভাইস চায় যে আপনাদের কি মনে হয় যে এটি কতটা তাৎপর্যপূর্ণ বা এটা কতটা কনস্টিটিউশনালি ভ্যালিড। তো সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে এটি কিন্তু কোনদিনই ফান্ডামেন্টাল রাইটের সাথে কিন্তু ক্ল্যাশ করছে। তাহলে যদি কোনো কাউকে আটক করা হয় আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, তখন কিন্তু পুলিশকে কি গ্রাউন্ড আটক করা হচ্ছে সেটি কিন্তু বলতেই হবে। হ্যাঁ, পুলিশ চাইলে যে মাইনর যে ডিটেলগুলো সেইগুলো নয় লুকাতে পারে, কিন্তু আসল কি গ্রাউন্ডে তাকে আটক করা হচ্ছে সেটা প্রিভেন্টিভ ডিটেনশনে আটক করলেও কিন্তু সেই ব্যক্তিকে বলতে হবে। তাহলে এরকমই যদি কোনো সংবিধানের আগের কোনো ট্রিটি, কোনো এগ্রিমেন্ট বা কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে সমস্যা দেখা দেয়, তাহলেও কিন্তু প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছ থেকে তাদের মূল্যবান রায় চাইতে পারে। এই ক্ষেত্রে মাথায় রাখবে যে প্রথমটার যে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে যদি প্রেসিডেন্ট কোনো রায় চায় এমন একটা জিনিসের ক্ষেত্রে যেইটা ম্যাটার অফ পাবলিক ইম্পর্টেন্স, জনগণের জন্য ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট নিজের যে মূল্যবান রায় সেটা দিতেও পারে, নাও দিতে পারে। যেরকম নাগরিকত্ব বিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি বলে দেয় যতক্ষণ না আমাদের কাছে কোনো কেস আসছে, আমরা তদন্ত করে না দেখছি, ততক্ষণ কিন্তু কোনো রায় দেওয়া যাবে না। কিন্তু যদি সংবিধানের আগের কোনো রকম ট্রিটি নিয়ে কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে যদি প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে রায় চায়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টকে রায় দিতেই হবে। সুপ্রিম কোর্ট কিন্তু বাধ্যতামূলক রায় দেওয়ার। তাহলে প্রথমটার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টকে রায় দিতেই হবে। এবারে আমি চলে আসছি, আচ্ছা আরেকটা আমাদের পাওয়ার ছিল খুবই সোজা, আর্টিকেল 72, সেটা হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমা করার যে ক্ষমতাটা রয়েছে, প্রেসিডেন্টের মাফ করার যে ক্ষমতাটা রয়েছে। তোমরা জানো যে প্রেসিডেন্ট কিন্তু বলতে পারো যে একটা লাস্ট কিন্তু অ্যাপিল, সেখানে প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার, আমি এটা লিখে দিই একটু, শাস্তি মুকুফ করার ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টের রয়েছে, পার্ডনিং পাওয়ার প্রেসিডেন্টের কিন্তু রয়েছে। মাথায় রাখবে যে গভর্নরের কাছেও কিন্তু পার্ডনিং পাওয়ার রয়েছে, কিন্তু
প্রেসিডেন্ট গভর্নরের দুটো জিনিসে বেশি পাওয়ারফুল, একটা মৃত্যুদণ্ড মাফ একমাত্র প্রেসিডেন্ট করতে পারে, এবং কোর্ট মার্শাল যদি মিলিটারি কোনো রকম সাজা দেয় সেই সাজা কিন্তু মাফ করতে কিন্তু পারে একমাত্র প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্টের ক্ষমা মুকুফ করার এই ক্ষমতাটা কিন্তু রয়েছে, এটি আর্টিকেল 72 তে আমাদের দেখতে হবে। নেক্সট আমরা চলে আসছি ফিনান্সিয়াল, যে অর্থনৈতিক যে ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তাহলে আমরা জানি যে অর্থ বিল, মানি বিল আমরা জানি একমাত্র পেশ হয় কোথায়? লোকসভাতে। কিন্তু মানি বিল লোকসভাতে পেশ হওয়ার আগে কার পারমিশন লাগে, কার সুপারিশ লাগে? একদম প্রেসিডেন্টের কিন্তু সুপারিশ লাগে। এটিকে সংবিধানে বলা হয়েছে প্রায়র পারমিশন অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অগ্রিম পারমিশন কিন্তু লাগে এই বিলের ক্ষেত্রে। নেক্সট দেখো, নেক্সট আমরা চলে আসছি যে তার সুপারিশ ছাড়া কোন রকম অনুদান বলতে তোমরা জানোই গ্র্যান্ট কিন্তু করা যাবে না। তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে যে তাদের সুপারিশ কিন্তু দরকার রয়েছে, মানে প্রেসিডেন্টের সুপারিশ দরকার রয়েছে সেন্টার যখন স্টেটকে কোন রকম গ্র্যান্ট দেবে। তৃতীয় দেখো কি বলা হচ্ছে, অর্থ কমিশন, ফিনান্সিয়াল, আমাদের যে ফিনান্স কমিশন রয়েছে, তোমরা জানো যে ফিনান্স কমিশনের কাজ কি? ফিনান্স কমিশনের মেজর যে দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে রাজ্য কেন্দ্রের মধ্যে যে ট্যাক্সের ডিস্ট্রিবিউশন হবে সেটির জন্য রেকমেন্ডেশন দেওয়া বা সেটিকে নিয়ন্ত্রণ করা। তাহলে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ফিনান্স কমিশন গঠন করার দায়িত্ব কার? গঠন করার দায়িত্ব কিন্তু আমাদের রাষ্ট্রপতির। 4 নম্বর দেখো কি বলছে, আমাদের এই যে বাজেট, আমাদের যে বাজেট পেশ হলো, প্রত্যেক বছর যাতে পার্লামেন্টে বাজেট পেশ হয় এটিও কিন্তু দেখার দায়িত্ব রয়েছে আমাদের রাষ্ট্রপতির। তাহলে এই 4টে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল রিলেশনশিপ প্রেসিডেন্টের কাছে রয়েছে। নেক্সট আমি চলে যাচ্ছি দেখো সামরিক মানে মিলিটারি যে ফাংশন রয়েছে। তাহলে মাথায় রাখবে প্রেসিডেন্ট যেহেতু রাষ্ট্রের প্রধান, সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স। আমাদের যে 3টে ফোর্স রয়েছে, একটা আর্মড ফোর্স, একটা নেভি, একটা এয়ার ফোর্স, তার কিন্তু সুপ্রিম কমান্ডার। এই অর্থে তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন বা যুদ্ধ থামাতে পারেন, তার মানে শান্তি ঘোষণা করতে পারেন, কিন্তু এই দুটোই তিনি করবেন উইথ দ্য অ্যাপ্রুভাল অফ পার্লামেন্ট, পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়ে। ঠিক আছে, নেক্সট আমি চলে আসছি ইমার্জেন্সি পাওয়ার। তাহলে আমরা জানি যে আমাদের 3 ধরনের ইমার্জেন্সি ক্ষমতা পাওয়ার রয়েছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই 3টে এমার্জেন্সিকে লাগু করা, প্রোক্লেম করা এবং এই 3খানা এমার্জেন্সিকে শেষ করা, রিভোক করা, এই দুটোই কিন্তু আমাদের রাষ্ট্রপতি করতে পারে। তাহলে এই 3টে এমার্জেন্সির ক্ষেত্রেও কিন্তু আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে। নেক্সট আমরা চলে আসব ভিটো পাওয়ারে। তাহলে ভিটো পাওয়ার তোমরা জানো যে আর্টিকেল 111-তে প্রেসিডেন্টের কাছে কিন্তু ক্ষমতা রয়েছে কোনো বিলকে স্বাক্ষর করার। যদি প্রেসিডেন্ট লোকসভা রাজ্যসভার পাশ করা বিলে নিজের সাইন দিয়ে দেয়, স্বাক্ষর করে দেয়, তাহলে সেই বিলটা কিন্তু ল বা অ্যাক্টে পরিবর্তন হয়ে যায়। মাথায় রাখবে যে প্রেসিডেন্ট একটি বিলের ক্ষেত্রে সই করতে পারে, প্রেসিডেন্ট একটি বিলের ক্ষেত্রে সই নাও করতে পারে, মানে সরাসরি রিফিউজ করতে পারে। প্রেসিডেন্ট সেই বিলটিকে ফেরত পাঠাতে পারে, এটাকে বলা হয় রিটার্ন, বা প্রেসিডেন্ট সেই বিলটিকে আটকে রাখতে পারে। এবার ভিটো পাওয়ার মানে কি? ভিটো পাওয়ার মানে হচ্ছে কোন মেজরিটি ডিসিশনকে প্রেসিডেন্ট কিন্তু নিজের ভিটো পাওয়ার ইউজ করে সেই যে মেজরিটি ডিসিশনকে কিন্তু পুরোপুরি ক্যান্সেল আউট করে দিতে পারে, পুরোপুরি নালিফাই করে দিতে পারে। তাহলে এই কিন্তু ভিটো পাওয়ার যে লোকসভা রাজ্যসভার যে সংখ্যাগরিষ্ঠতাতে পাশ করা যে বিল, সেটিকে কিন্তু প্রেসিডেন্ট পুরোপুরি রিজেক্ট করে দিতে পারে, রিটার্ন করে দিতে পারে বা নিজের কাছে আটকে রাখতে পারে। মাথায় রাখবে যে আমাদের 3 ধরনের কিন্তু ভিটো পাওয়ার এখানে রয়েছে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অ্যাবসলিউট ভিটো। আচ্ছা, অ্যাবসলিউট ভিটো কি জিনিস? লোকসভা
এবং রাজ্যসভা যদি কোনো একটা বিল পাশ করে প্রেসিডেন্টের কাছে পাঠায়, তাহলে প্রেসিডেন্ট সরাসরি সেই বিলকে রিজেক্ট করে দিতে পারে। যদি প্রেসিডেন্ট সেই বিলকে রিজেক্ট করে দেয়, তাহলে সেই বিল কিন্তু সেখানেই মারা যাবে এবং বিল কিন্তু আর পাস হবে না। তাহলে এটাকে কিন্তু বলা হচ্ছে অ্যাবসলিউট ভিটো। মাথায় রাখবে এখানে যে অ্যাবসলিউট ভিটোতে প্রেসিডেন্ট কিন্তু লোকসভা রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতাতে পাশ করা কোনো বিলকে সরাসরি রিজেক্ট করে দিতে পারে বা সাইন তিনি কিন্তু নাও করতে পারেন। সেই বিলটি সেখানেই মারা যাবে, আর কিন্তু পাস হবে না। মাথায় রাখবে এই যে অ্যাবসলিউট ভিটো, এটা কিন্তু দুটো জিনিসের ক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে রয়েছে। একটা প্রাইভেট মেম্বার বিলের ক্ষেত্রে। আচ্ছা, প্রাইভেট মেম্বার বিল কি জিনিস? প্রাইভেট মেম্বার বিল হলো এমন একটা বিল যেটি সাধারণ একজন পার্লামেন্টের মেম্বার পাস করেছে, কোনো মিনিস্টার না, নট এ মিনিস্টার। তাহলে এইটাকে বলা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল, এমন একটা বিল যেটি সাধারণ একজন পার্লামেন্টের মেম্বার পাস করেছে, কোনো মিনিস্টার না। এবং দ্বিতীয়, এমন একটা বিল যেটা পুরনো সরকার পাস করেছিল, কিন্তু নতুন সরকার এসে প্রেসিডেন্টকে উপদেশ দিচ্ছে যে আপনাকে পুরনো সরকারের বিলটি আর পাস করতে হবে না। তাহলে ওল্ড গভর্নমেন্ট কোনো একটা বিল পাস করেছিল, কিন্তু নতুন সরকার এসে গেছে এবং নতুন সরকার প্রেসিডেন্টকে উপদেশ দিচ্ছে যে আপনাকে সেই বিলটি পাস করতে হবে না, আপনি অ্যাবসলিউট ভিটো ইউজ করে সেই বিলটিকে সরাসরি রিজেক্ট করে দিন। ঠিক আছে? তাহলে এই দুটো জিনিসের ক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউট ভিটো প্রেসিডেন্টের কাছে রয়েছে। নেক্সট, আচ্ছা, এটার একটা এক্সাম্পল যদি আমি বলি, তাহলে দেখো এটার মোটামুটি দুটো এক্সাম্পল হয়। একটা হচ্ছে 1954-এ রাজেন্দ্র প্রসাদ প্রথমবার কিন্তু এটিকে ইউজ করে পেপসু অ্যাপ্রোপ্রিয়েট বিলের ক্ষেত্রে, এবং আর ভেঙ্কটরামন 1991-এ এটাকে ইউজ করে স্যালারি অ্যালাওয়েন্সেস অ্যান্ড পেনশন অফ এমপি বিলের ক্ষেত্রে। অ্যাবসলিউট ভিটো তার মানে কি কমপ্লিট রিজেকশন। নেক্সট দেখো আমি চলে আসছি সাসপেন্সিভ ভিটোর ক্ষেত্রে। এবার দেখো সাসপেন্সিভ ভিটোটা কি জিনিস। দেখো লোকসভা রাজ্যসভা থেকে বিলটি পাশ করে গেল প্রেসিডেন্টের কাছে। আচ্ছা, প্রেসিডেন্ট কি করছে? প্রেসিডেন্ট সেই বিলটিকে ফেরত পাঠাচ্ছে পরামর্শ সমেত, উইথ রেকমেন্ডেশন। পরামর্শ সমেত এই বিলটিকে ফেরত পাঠাচ্ছে কার কাছে? পার্লামেন্টের কাছে, লোকসভার কাছে, রাজ্যসভার কাছে। এবার এই যে প্রেসিডেন্টের যে পরামর্শ, মানে প্রেসিডেন্ট যে বিলটিকে ফেরত পাঠাচ্ছে লোকসভা রাজ্যসভাতে, এটিকে বলা হয় রিটার্ন। আচ্ছা, তাহলে প্রেসিডেন্ট লোকসভা রাজ্যসভার পাশ করা যে বিল, সেটিকে সাসপেন্সিভ ভিটো ইউজ করে বিলটিকে ফেরত পাঠাচ্ছে পার্লামেন্টের কাছে নিজের পরামর্শ সমেত। এই যে প্রেসিডেন্টের পরামর্শ, এটি পার্লামেন্ট মানতেও পারে, নাও মানতে পারে। যদি সেকেন্ড টাইম আবার লোকসভা রাজ্যসভা সেই বিলটিকে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন মেনেই হোক কি না মেনেই হোক, যদি পাস করে দেয় প্রেসিডেন্টের কাছে, তখন সেই সেকেন্ড টাইম কিন্তু প্রেসিডেন্টকে সই করতেই হবে, নিজের যে অ্যাসেন্ট বা স্বাক্ষর দিতেই হবে। এজন্যই কিন্তু বলা হয় যে প্রেসিডেন্ট সাসপেন্সিভ ভিটো কিন্তু একবারই ইউজ করতে পারে। এই যে দেখো, প্রথমবার ইউজ করে প্রেসিডেন্ট বিলটিকে ফেরত পাঠালো লোকসভা রাজ্যসভার কাছে নিজের পরামর্শ সমেত, কিন্তু দ্বিতীয়বার যখন এটি প্রেসিডেন্টের কাছে আবার গেল, তখন কিন্তু প্রেসিডেন্টকে নিজের স্বাক্ষর দিতেই হবে। এটি ডক্টর এপিজে আব্দুল কালাম
রেসপেক্টেড ডক্টর এপিজে আব্দুল কালাম 2006 সালে এটিকে ইউজ করে অফিস অফ প্রফিট বিলের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট আমি দেখো চলে আসছি পকেট ভিটোর ক্ষেত্রে। পকেট ভিটো, তাহলে দেখো এই যে পকেট ভিটোর কনসেপ্টটা, এটা কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে আমরা নিয়েছি। দেখো ইউনাইটেড স্টেটসে আমরা যেরকম লোকসভা রাজ্যসভা দেখি পার্লামেন্টে রয়েছে, ইউনাইটেড স্টেটসে কিন্তু সেমনি রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট। তাহলে ইউনাইটেড স্টেটসের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস। তাহলে দেখো তারা একটি বিলকে পাশ করে পাঠালো তাদের প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট সেই বিলটি রিজেক্টও করছে না, বিলটি রিটার্নও করছে না, বিলটি সইও করছে না। তাহলে কি করছে? বিলটিকে আটকে রেখে দিয়েছে, উইথ হোল্ড। এবার প্রশ্ন হচ্ছে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট সেই বিলকে কতদিন আটকে রাখতে পারে? মাথায় রাখবে ইউনাইটেড স্টেটস সেই বিলকে 10 দিন আটকে রাখতে পারে, 10 days অনলি। 10 দিনের পরেও যদি প্রেসিডেন্ট কোনো ডিসিশন নিতে না পারে তাহলে ধরে নেওয়া হবে এটি দুটো হাউস থেকেই পাস হয়ে গেছে। তাহলে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টের কাছে পকেট ভিটো থাকলেও খুবই লিমিটেড ক্ষমতা কিন্তু রয়েছে। এবারে আমি দেখে নেব ইন্ডিয়ার ক্ষেত্রে কি প্রভিশনটা রয়েছে। তাহলে দেখো একটু ইন্ডিয়ার ক্ষেত্রে, তাহলে লোকসভা রাজ্যসভা থেকে বিলটি পাস হয়ে গেল কার কাছে? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট কি করছে? সেই বিলটি স্বাক্ষরও করছে না, বিলটি ফেরতও পাঠাচ্ছে না, বিলটিকে রিজেক্টও করছে না। তাহলে কি করেছে? বিলটিকে আটক করে রেখে দিয়েছে, বিলটিকে আটকে রেখে দিয়েছে। এবার প্রশ্ন, ইন্ডিয়ার প্রেসিডেন্ট কতদিন বিলটিকে আটকে রাখতে পারে? তাহলে মাথায় রাখবে আমাদের সংবিধানে কোনো টাইম লিমিট লেখা নেই। যতদিন প্রেসিডেন্ট চাইবেন ততদিন কিন্তু সেই বিলকে আটকে রাখতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। 1986 এ জেল সিং এই পকেট ভিটো ইউজ করে। আচ্ছা, কোন বিলের ক্ষেত্রে পকেট ভিটো ইউজ করে একবার আমরা দেখিনি। তাহলে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে জেল সিং কিন্তু পকেট ভিটোকে ইউজ করে। ঠিক আছে, সেই সময় 1986 এ সেন্টারে কিন্তু ছিল কংগ্রেস গভর্নমেন্ট। তো এই যে বিল মানে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলকে জেল সিং 3 বছর আটকে রাখে। 3 বছর আটকে রাখে। 3 বছরের পরে অবশ্যই প্রেসিডেন্টই পাল্টে যায়, চলে আসেন আর ভেঙ্কটরামন। আর ভেঙ্কটরামন আসার পরে এই বিলটিকে ফেরত পাঠায় পার্লামেন্টের কাছে। কিন্তু তখন আবার কংগ্রেস সরকার পাল্টে যায় এবং যে নতুন সরকার আসে তারা আর ভেঙ্কটরামনকে বলে যে এই বিলটি আর পাস করতে হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে যে পকেট ভিটো মানে কি। পকেট ভিটো মানে হচ্ছে একটি বিলকে প্রেসিডেন্ট কিন্তু উইথহোল্ড করে রাখতে পারে, আটকে রাখতে পারে। 1986 এ জেল সিং এটাকে ইউজ করে এবং একটি বিলকে 3 বছর আটকে রাখে। পরবর্তীকালে যখন নেক্সট প্রেসিডেন্ট আসে আর ভেঙ্কটরামন, তিনি বিলটিকে পার্লামেন্টের কাছে ফেরত পাঠালেও নতুন সরকার কিন্তু সেই বিলটিকে আর পাস করে না। তাহলে এই হচ্ছে আমাদের 3 ধরনের ভিটো তোমাদেরকে বললাম। মাথায় রাখবে ইউনাইটেড স্টেটসে আরেকটা এক্সট্রা ভিটো রয়েছে, সেটিকে বলা হয় কোয়ালিফাইড ভিটো। এই কোয়ালিফাইড ভিটো কিন্তু ইন্ডিয়াতে নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি রাষ্ট্রপতির কি কি ইম্পর্টেন্ট আর্টিকেলস রয়েছে। তাহলে দেখো আর্টিকেল 52 আমাদের রয়েছে ভারতের রাষ্ট্রপতি নিয়ে আমাদের সব উল্লেখ করা রয়েছে। আর্টিকেল 52 রাষ্ট্রপতির যে নির্বাহী ক্ষমতা রয়েছে সেটা নিয়ে বলা রয়েছে। 54 রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে বলা রয়েছে। আর্টিকেল 56 রাষ্ট্রপতি পদের যে মেয়াদ রয়েছে সেটা নিয়ে আমাদের বলা রয়েছে। 58 রাষ্ট্রপতির হিসেবে নির্বাচনের যোগ্যতা, তার মানে রাষ্ট্রপতির কি কোয়ালিফিকেশন লাগবে। 59 কন্ডিশন অফ অফিস, রাষ্ট্রপতিকে তার অফিসে থাকতে গেলে কি কি কন্ডিশন মাথায় রাখতে হবে। আর্টিকেল 60 রাষ্ট্রপতির ওথ বা শপথ। 61 তার ইমপিচমেন্ট প্রক্রিয়া। আর্টিকেল 72 প্রেসিডেন্টের যে মাফ করার ক্ষমতা রয়েছে সেই জিনিসটা।
আর্টিকেল 123 প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের যে ক্ষমতা রয়েছে, এবং আর্টিকেল 111 প্রেসিডেন্ট যে স্বাক্ষর করবে যেই বিলে, সেই বিল কিন্তু আইন হয়ে যাবে। তাহলে এই ক্ষমতাগুলো কিন্তু আমাদের প্রেসিডেন্টের রয়েছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব উপরাষ্ট্রপতিতে। তাহলে প্রেসিডেন্টের আমরা যাবতীয় যে ব্যাপার রয়েছে সেগুলো আমরা বুঝলাম। আমরা এটাও দেখলাম যে প্রেসিডেন্ট যদি কোনো কারণে না থাকে, তাহলে প্রেসিডেন্টের পজিশনটা, যখন প্রেসিডেন্টের পজিশনটা ভ্যাকেন্ট থাকবে, সেই সময় রাষ্ট্রপতির যে পজিশন সেটাকে সামলাবে উপরাষ্ট্রপতি। যদি উপরাষ্ট্রপতিও না থাকে, তাহলে সেই সময় সামলাবে হচ্ছে প্রধান বিচারপতি। একবার কিন্তু এরকম হয়েছিল, যখন 1969-এ প্রেসিডেন্ট মারা যায় জাকির হুসেন, সেই সময় কিন্তু জাস্টিস হিদায়াতুল্লাহ কিন্তু ইন্ডিয়ার কে সামলেছিলেন। তো যাই হোক, তো এবারে আমরা একটুখানি উপরাষ্ট্রপতি দেখে নেব। তাহলে দেখো, অনুচ্ছেদ 63, আর্টিকেল 63 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু আমাদের বলছে যে প্রেসিডেন্টের মতোই কিন্তু আমাদের একজন উপরাষ্ট্রপতির প্রয়োজন রয়েছে। উপরাষ্ট্রপতি থাকবেন যখনই প্রেসিডেন্টের পজিশনটা ভ্যাকেন্ট থাকবে কোনো কারণে, তখন প্রেসিডেন্টের যে পজিশন সেটাকে সামলাবে আমাদের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। তাহলে দেখো, রাষ্ট্রপতির পরেই কিন্তু ভাইস প্রেসিডেন্টের অবস্থান রয়েছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে রাষ্ট্রপতি তিনি কিন্তু রাষ্ট্রের প্রধান, এবং আর্টিকেল 77 যদি তুমি দেখো, তাহলে সেখানে কিন্তু বলা হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভের যাবতীয় কাজ প্রেসিডেন্টের নামে হয়। তাহলে অবশ্যই প্রেসিডেন্ট কিন্তু প্রথম, যদি আমি র্যাঙ্কের ভিত্তিতে দেখি। তাহলে তারপরেই কিন্তু রয়েছে উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, তারও কিন্তু র্যাঙ্ক সেকেন্ড রয়েছে। অবশ্যই যখন প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকবে কোনো কারণে, বা প্রেসিডেন্ট তার কাজ পারফর্ম করতে পারছেন না, বা প্রেসিডেন্ট যদি মারা যান, তাহলে উপরাষ্ট্রপতি তার পদটাকে সামলাবেন। এবং নর্মাল সময় যখন প্রেসিডেন্ট রয়েছেন, তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। তাহলে সেই অর্থে তিনি কিন্তু দ্বিতীয় পজিশনে রয়েছেন। তিনি রাজ্যসভার যে তার পদটা রয়েছে, তিনি রাজ্যসভার চেয়ারম্যান। এবং আর্টিকেল 64-এ তোমাদের আমি দেখাবো, সেখানে কিন্তু লেখাও রয়েছে যে ভাইস প্রেসিডেন্ট হলেন এক্স অফিসো চেয়ারম্যান অফ রাজ্যসভা। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে যেরকম লোকসভার ক্ষেত্রে আমাদের স্পিকার রয়েছেন, কিন্তু মাথায় রাখবে স্পিকার কিন্তু লোকসভার যারা মেম্বার রয়েছে তারাই কিন্তু নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসেবে ইলেক্ট করে। পরবর্তীকালে কিন্তু আমাদের ডেপুটি স্পিকার রয়েছে। তেমনি রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু রয়েছে চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যান অলরেডি ইলেক্টেড, তিনি হচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট। কিন্তু মাথায় রাখবে ভাইস প্রেসিডেন্ট ইজ নট আ মেম্বার অফ রাজ্যসভা, তিনি কিন্তু রাজ্যসভার সদস্য না। কিন্তু আবার অপর দিকে দেখো, যিনি ডেপুটি চেয়ারম্যান রয়েছেন, তার মানে যদি চেয়ারম্যান তার কাজ করতে না পারেন, তখন ডেপুটি চেয়ারম্যান তার পজিশনটাকে সামলাবে, তিনি কিন্তু আবার রাজ্যসভার মেম্বাররা নিজেদের মধ্যে থেকেই একজনকে তাদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে বেছে নেন। এবার দেখো, এই যে ভাইস প্রেসিডেন্টের অফিস, সেটা কোথা থেকে ইনফ্লুয়েন্সড? সেটা কিন্তু অনেকটাই আমেরিকান ভাইস প্রেসিডেন্টের থেকে ইনফ্লুয়েন্সড। তাহলে ভাইস প্রেসিডেন্টের আমাদের যে ইন্ডিয়ান অফিস, সেটা কিন্তু অনুসরণ করছে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের অফিসকে। ওকে, এবারে আমি চলে আসছি যে কিছু গুরুত্বপূর্ণ ইলেকশন প্রসিডিওরে। আমরা যদি প্রেসিডেন্টের ইলেকশন দেখি বা দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র যারা নির্বাচিত মেম্বার তারাই কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করছে। যারা নমিনেটেড মেম্বার বা যারা স্টেট কাউন্সিলের নির্বাচিত বা মনোনীত মেম্বার, তারা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করছিলেন না। এবার দেখবো আমরা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কারা কারা পার্টিসিপেট করছে এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের পদ্ধতিটা কি রয়েছে। তাহলে দেখো, আর্টিকেল 63-তে আমরা আগেই পড়েছি যে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন, তার ইলেকশনের যে পদ্ধতি সেটা কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত রাজ্যসভার মতো। তাহলে ভাইস প্রেসিডেন্ট কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড, মাথায় রাখবে এটা,
ইনডাইরেক্টলি ইলেক্টেড। মাথায় রাখবে যে লোকসভা এবং বিধানসভা এই যে দুটো ইলেকশন, সেখানে কিন্তু আমরা সরাসরি ভোটে পার্টিসিপেট করছি। এই জন্য লোকসভার এবং বিধানসভার যে ভোটিং রয়েছে সেটা কিন্তু আমরা ডাইরেক্ট ইলেকশন হচ্ছে, তার কারণ আমরা সরাসরি কিন্তু সেখানে পার্টিসিপেট করছি। কিন্তু এখানে খেয়াল রাখা একটা জিনিস, যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, প্রেসিডেন্টের ইলেকশন, সেটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে হচ্ছে। এবার দেখো, আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ দেখেছিলাম। সেখানে আমরা যে ইলেকটোরাল কলেজটা দেখেছিলাম সেটা কিন্তু শুধুমাত্র যারা নির্বাচিত মেম্বার তারাই কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করতে পাচ্ছেন, যারা বিধানসভার নির্বাচিত মেম্বার তারা পার্টিসিপেট করতে পাচ্ছেন, এবং দিল্লি এবং পন্ডিচেরির অ্যাসেম্বলির যারা নির্বাচিত মেম্বার তারা পার্টিসিপেট করতে পাচ্ছেন। কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে সংসদের উভয় কক্ষ মানে হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার দুটোই, লোকসভা রাজ্যসভার সকল সদস্যরা পার্টিসিপেট করতে পারে। খুব ভালো করে এই জিনিসটাকে উল্লেখ রাখবে যে প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু আমরা দেখেছি রাজ্যের বিধানসভার যারা মেম্বার তারাও কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করছে, কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু শুধুমাত্র পার্লামেন্টের মেম্বার, আমাদের সংসদের মেম্বাররা পার্টিসিপেট করবে এবং উভয় কক্ষের মেম্বাররা পার্টিসিপেট করবে এবং সকল মেম্বাররা পার্টিসিপেট করবে। তার মানে যারা ইলেক্টেড মেম্বার তারাও পার্টিসিপেট করছে, যারা নমিনেটেড মেম্বার তারাও কিন্তু পার্টিসিপেট করছে। এবার ইলেকশনের পদ্ধতিটা কি রয়েছে দেখো, রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে ইলেকশন পদ্ধতিটা আমরা দেখেছিলাম সেই সেম ইলেকশন পদ্ধতি আমরা কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও দেখব। তাহলে দেখো কি কি ভাবে এটি হচ্ছে। তাহলে ইলেকশনটা কিন্তু হচ্ছে, আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখেছিলাম প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এবং প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনে আমরা দেখেছিলাম যে সিস্টেমটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এসটিভি। তাহলে একক যে আমাদের প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন রয়েছে সেখানে কিন্তু এটি কি সিস্টেমটা ইউজ করা হচ্ছে, সিস্টেমটা ইউজ করা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের। ঠিক আছে, একবার দেখে নাও ভালো করে। অনুপাতিক প্রতিনিধিত্বের দ্বারা কিন্তু এটি হচ্ছে, এবং এটি কিন্তু হচ্ছে গোপন ব্যালটের দ্বারা, মানে সিক্রেট ব্যালটের দ্বারা, পুরো সেম টু সেম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। এবং প্রেসিডেন্টের, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে যদি কোনো রকম সমস্যা হয়, যদি কোনো রকম ডিসপিউট হয়, সেই ডিসপিউটটা কে ইনভেস্টিগেট করবে বা নির্ধারণ করবে? সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের যে ডিসিশন সেটা কিন্তু চূড়ান্ত, সেই ডিসিশন কিন্তু আর চ্যালেঞ্জ করা যাবে না। তাহলে এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এবার একটা জিনিস মাথায় রাখো, এটা প্রেসিডেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। মনে করো যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা হয়ে গেছে, তারপরে সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেট করে বলছে যে ইলেকশনের মধ্যে কোনো একটা গোলমাল হয়েছে, ইলেকশনের মধ্যে কোনো একটা মিসম্যানেজমেন্ট হয়েছে বা ইলেকশনটা সঠিক প্রক্রিয়াতে হয়নি। তো সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা আবার কন্ডাক্ট করাতে হবে। কিন্তু যিনি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন এবং ভাইস প্রেসিডেন্ট রূপে যিনি অলরেডি অনেকগুলো কাজ করে নিয়েছেন, অনেকগুলো ডিসিশন দিয়ে দিয়েছেন, সেই ডিসিশন কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। আমি কি বললাম আরেকবার বোঝো ভালো করে। যদি সুপ্রিম কোর্ট আজকে বলে যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা সঠিক পদ্ধতিতে হয়নি, তাহলে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা কিন্তু আবার হবে, উপরাষ্ট্রপতির ইলেকশনটা কিন্তু আবার হবে। কিন্তু যিনি অলরেডি উপরাষ্ট্রপতি হিসেবে রয়েছেন, হয়তো অনেকগুলো ডিসিশনও নিয়ে নিয়েছেন, সেই ডিসিশন কিন্তু চেঞ্জ করা যাবে না বা সেই ডিসিশনে কোনো অল্টারেশন হবে না। তাহলে এইটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, যেটা আমি বলেছিলাম কিছুই না, এই ইলেকটোরাল কলেজ অসম্পূর্ণ ছিল, এই কারণের জন্য কিন্তু ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন পদ্ধতি সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত চারজন সহ সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতে কিন্তু নির্বাচিত হয়েছেন। তাহলে এইটা জাস্ট একটু খেয়াল রাখবে যে এর মধ্যে যে যিনি চারজন সহ সভাপতি ছিলেন তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বে, মানে বিনা কোনো কম্পিটিশনে তারা কিন্তু ইলেক্ট হয়েছেন।
নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়ালিফিকেশন। উপরাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্যতা দরকার রয়েছে? তাহলে তাকে ভারতীয় নাগরিক হতে হবে, প্রেসিডেন্টের মতোই তার বয়স হতে হবে 35 বছর বা তার ঊর্ধ্বে। আচ্ছা, এটা একটু মাথায় রাখো। আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট হতে কোয়ালিফিকেশন কি লাগে, লোকসভার মেম্বার হতে গেলে যা যা কোয়ালিফিকেশন দরকার তাই তাই কোয়ালিফিকেশন প্রেসিডেন্টে থাকা উচিত। কিন্তু ভাইস প্রেসিডেন্ট হতে গেলে কি যোগ্যতা লাগবে? রাজ্যসভার মেম্বার হতে গেলে যা যা কোয়ালিফিকেশন দরকার তাই তাই কোয়ালিফিকেশন কিন্তু ভাইস প্রেসিডেন্টে থাকতে হবে, এবং অবশ্যই কোনো লাভের পদ তিনি কিন্তু হোল্ড করতে পারবেন না। ঠিক আছে, এটা একটুখানি খেয়াল রাখবে। আচ্ছা, এবার দেখো এই যে লাভের অফিস, এই যে শব্দটি, এটি কিন্তু আমাদের সংবিধানে ডিফাইন করা নেই। অনেক সময় সুপ্রিম কোর্ট এটিকে ডিফাইন করেছে যে ভাইস প্রেসিডেন্ট এমন কোনো পদ হোল্ড করতে পারবেন না যেখান থেকে তিনি তার পদের ব্যবহার করে কোনো লাভের কোনো রকম মানে প্রফিটের কিন্তু কোনো রকম বেনিফিট পাচ্ছেন। তাহলে এই হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্টের কোয়ালিফিকেশনের পদ্ধতি। এবারে আমরা চলে আসছি শপথ। তাহলে ভাইস প্রেসিডেন্টের শপথ কে করায়, কে অ্যাড্রেস করায়? রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতির কিন্তু এই কাজটাও রয়েছে, যিনি উপরাষ্ট্রপতি হচ্ছেন তার শপথটাকে করানো বা শপথটাকে অ্যাড্রেস করা। নেক্সট চলে আসছি আমরা যে শর্তাবলী কি রয়েছে, তাহলে মানে কন্ডিশন অফ অফিস। তাহলে অবশ্যই যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি যেন পার্লামেন্টের মেম্বার না হন, তিনি যেন কোনো স্টেট অ্যাসেম্বলির মেম্বার না হন, এবং তিনি যেন কোনো অফিস অফ প্রফিট হোল্ড না করেন। তাহলে এটা কিন্তু কন্ডিশন অফ অফিস, আমি লিখেও দিচ্ছি কন্ডিশন অফ সার্ভিস। তার মানে তাকে অফিসে আসতে গেলে কি কি লাগবে এবং কি কি লাগবে না সেটা কিন্তু বলা রয়েছে। তার উপরাষ্ট্রপতি যদি নির্বাচিত হয়ে যান তাহলে তিনি এমন কোনো অফিস হোল্ড করতে পারবেন না যেখান থেকে অফিস অফ প্রফিট বা লাভের কোনো লেনদেন হয়। তিনি এই যে সংসদ পার্লামেন্টের মেম্বার হতে পারবেন না, বা রাজ্যের যে আইনসভা রয়েছে সেখানেরও কিন্তু সদস্য হতে পারবেন না তিনি যখন ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের প্রতিনিধিত্ব করছেন। নেক্সট আমরা চলে আসছি বেতন। তাহলে উপরাষ্ট্রপতির জন্য উপরাষ্ট্রপতির কত টাকা তিনি স্যালারি পাবেন এবং যে অন্যান্য ভাতাগুলো রয়েছে, অন্যান্য যে ভাতাগুলো রয়েছে সেইগুলো তিনি কত পাবেন সেইগুলো কে নির্ধারণ করছে? তাহলে সেই বেতন কিন্তু আমাদের সংবিধানে উপরাষ্ট্রপতির জন্য সেই ক্ষমতার জন্য কোনো বেতন নির্ধারণ করা নেই। খুব ভালো করে জিনিসটা কিন্তু দেখবে। সে যেহেতু রাজ্যসভার চেয়ারম্যান, তো রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি কিন্তু বেতন পাচ্ছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কিন্তু কোনো বেতন সংবিধানে কিন্তু উল্লেখ করা নেই। একবার পড়ো জায়গাটা, সংবিধানে উপরাষ্ট্রপতির জন্য সেই ক্ষমতার মানে উপরাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার জন্য কোনো বেতন কিন্তু তার জন্য নির্ধারণ করা হয়নি। তিনি রাজ্যসভার এক্স অফিসো চেয়ারম্যান, তিনি রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্যসভাকে সামলাচ্ছেন। তো রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তার বেতন কিন্তু ঠিক করা হয়। মাথায় রাখবে, এবারে একটা প্রশ্ন তোমাদের আসতেই পারে, তাহলে স্যার যদি প্রেসিডেন্টের অফিস ভ্যাকেন্ট হয়ে যায় সেই সময় তো ভাইস প্রেসিডেন্ট তার পজিশনটাকে সামলাবে। অবশ্যই, শুধুমাত্র সেই সময় ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের যে স্যালারি রয়েছে, অ্যালাওয়েন্সেস রয়েছে বা আদার যে সমস্ত বেনিফিট রয়েছে সেইগুলো কিন্তু তখন পাবে যখন তিনি প্রেসিডেন্টের পদটাকে সামলাবেন। তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। নেক্সট আমি চলে আসছি মেয়াদ। তাহলে প্রেসিডেন্টের মতোই তার মেয়াদ কিন্তু 5 বছর। তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র দেন, যদি তাকে রিজাইন করতে হয় তিনি রাষ্ট্রপতির কাছে কিন্তু দেন। ঠিক আছে, আচ্ছা, তার উত্তরাধিকারের দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তার মেয়াদ পরের অফিসে থাকবেন। আচ্ছা, এটা প্রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এটাকে আমরা অনেক সময় ইন্ডিয়াতে যেটা ইংলিশে বলে থাকি ইন্টারগেনাম। এর মানেটা কি? যাতে প্রেসিডেন্টের অফিস ভ্যাকেন্ট না থাকে। ভালো করে শুনবে, যাতে প্রেসিডেন্টের অফিস তো খুবই একটা গুরুত্বপূর্ণ অফিস, যাতে প্রেসিডেন্টের অফিস কোনো সময় ভ্যাকেন্ট না থাকে সেই জন্য কি করা হয়েছে, যতক্ষণ না নতুন প্রেসিডেন্ট অফিসে আসছে
ওল্ড প্রেসিডেন্টই কিন্তু অফিসে থাকবে। খুব ভালো করে ব্যাপারটা কিন্তু বুঝবে, আমি একবার তোমাদের বোঝাই। তাহলে প্রেসিডেন্টের টার্ম আমরা জানি 5 বছর, তাই তো? তাহলে ইনি হচ্ছেন ওল্ড প্রেসিডেন্ট। এবার 5 বছর পরে নতুন প্রেসিডেন্ট আসবে। যতক্ষণ না নতুন প্রেসিডেন্ট তার অফিসে আসছেন, পুরনো প্রেসিডেন্ট কিন্তু তার অফিসটা ছাড়বে না, যাতে প্রেসিডেন্টের অফিস কোনো সময় ভ্যাকেন্ট না থাকে। ইন্ট্রিগেনাম মানে হচ্ছে ভয়েড, ভয়েড মানে যেন অফিসটা শূন্য, পদ যেন না থাকে। এই সেম জিনিসটা কিন্তু এনার পক্ষেও করা হয়েছে, যে তার উত্তরাধিকারের দায়িত্বে গ্রহণ না করা পর্যন্ত তার মেয়াদের পরে অফিসে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এবং অবশ্যই প্রেসিডেন্টের মতোই তিনি যতবার চান ততবার ভোটে দাঁড়াতে পারেন, ইলেকশনে দাঁড়াতে পারেন। তাহলে তিনি যতবার চান ততবার কিন্তু রি-ইলেক্টেড হতে পারেন। নেক্সট আমি চলে আসছি উপরাষ্ট্রপতির অপসারণের প্রক্রিয়া, তাকে সরানোর কি প্রক্রিয়া রয়েছে। তাহলে খুব ভালো করে মাথায় রাখবে যে আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম যে পার্লামেন্টের যারা মেম্বার তারা কিন্তু পার্টিসিপেট করছে, এবং আমরা দেখেছিলাম নির্বাচিত মেম্বাররাও পার্টিসিপেট করছে, যারা মনোনীত মেম্বার তারাও কিন্তু পার্টিসিপেট করছে। প্রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে পার্লামেন্টের সকল মেম্বার কিন্তু পার্টিসিপেট করে, সকল মেম্বার কিন্তু পার্টিসিপেট করে, সেটা নির্বাচিত হোক না কেন বা সেটা ইলেক্টেড হোক না কেন। কিন্তু খেয়াল রাখবে, যেহেতু তিনি রাজ্যসভার চেয়ারম্যান, এজন্যে তাকে সরানোর প্রক্রিয়া শুরু হবে একমাত্র রাজ্যসভায়। তাহলে ভালো করে খেয়াল রাখবে, আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রে যে ইমপিচমেন্ট প্রক্রিয়া দেখেছিলাম আর্টিকেল 61-এ, সেখানে আমরা দেখেছিলাম প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়া যে কোনো দুটো হাউসে শুরু হতে পারে, লোকসভাতেও হতে পারে, রাজ্যসভাতেও হতে পারে। কিন্তু ভাইস প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়া একমাত্র শুরু হবে রাজ্যসভাতে। রাজ্যসভাতে এটি পেশ এবং পাস হয়ে গেলে এটি যাবে লোকসভাতে। লোকসভাও যদি এটিকে পাস করে দেয় সিম্পল মেজরিটির মাধ্যমে, তাহলে তাকে কিন্তু সরতে হবে, এবং লোকসভাতে এটিকে এবং রাজ্যসভাতে এটিকে কিন্তু পাস করতে হবে এফেক্টিভ মেজরিটিতে। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে ভাইস প্রেসিডেন্টকে সরানোর জন্য যে রেজলিউশন, সেই রেজলিউশনটা একমাত্র পেশ হবে কিন্তু রাজ্যসভাতে। রাজ্যসভাতে পেশ হওয়ার পরে সেটিকে পাস করতে হবে এফেক্টিভ মেজরিটির দ্বারা, এবং সেখানে লোকসভাকেও কিন্তু এটিকে পাস করতে হবে সিম্পল মেজরিটির দ্বারা। ওকে, নেক্সট আমি চলে আসছি। আচ্ছা, অগ্রিম বিজ্ঞপ্তি মানে বুঝতেই পারছো, তাকে রাজ্যসভাতে তার সরানোর প্রক্রিয়ার যে প্রসেস রয়েছে সেটাকে পেশ করার পরে তাকে কিন্তু 14 দিনের একটি সময় দেয়া হবে। সেই 14 দিনে তিনি তার যে বক্তব্য রয়েছে সেটা পার্লামেন্টের কাছে কিন্তু পেশ করতে পারেন, এবং এই যে অপসারণের জন্য যে নির্দিষ্ট কারণের অভাব, তাকে অপসারণের জন্য সংবিধানের কোনো ভিত্তি উল্লেখ করা কিন্তু হয়নি। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে খুব ভালো করে। কি কি আমি বললাম, খেয়াল রাখবে 3টে জিনিস। প্রথম কি, পার্লামেন্টে সকল মেম্বাররা পার্টিসিপেট করে, কিন্তু রেজলিউশনটা আনা হবে রাজ্যসভাতে, রাজ্যসভাতে আনা হলো, পাস করা হলো এফেক্টিভ মেজরিটিতে, গেল লোকসভাতে, লোকসভা এগ্রি করে দিল সিম্পল মেজরিটিতে, এবং তাকে পেশ করার পরে একটি 14 দিনের সময় দেওয়া হয়। 14 দিনে তিনি তার যা উল্লেখ রয়েছে সেটা কিন্তু পার্লামেন্টের কাছে তুলে ধরতে পারে। ওকে, নেক্সট চলে আসছি আমি ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা। কিছুই নেই, তিনি রাজ্যসভার চেয়ারম্যান, আর্টিকেল 64। তার ক্ষমতা বক্তার মতোই, তার মানে আমরা স্পিকারকে দেখেছি, স্পিকারের যা ক্ষমতা রয়েছে সেটাই চেয়ারম্যানের ক্ষমতা রয়েছে, কিন্তু স্পিকার কিছু অর্থে বেশি ক্ষমতাবান। যেরকম মানি বিলটা, অর্থ বিল কিনা সেটা নির্ধারণ একমাত্র স্পিকার করতে পারে, এবং জয়েন্ট সিটিং যখন হবে লোকসভা রাজ্যসভার, সেটাকে সামলাবে কিন্তু স্পিকার। আচ্ছা,
এবং অবশ্যই তিনি যেহেতু ভাইস প্রেসিডেন্ট, তো ভাইস প্রেসিডেন্ট থাকার কারণে রাষ্ট্রপতি যেই সময় রাষ্ট্রপতির অফিস ভ্যাকেট হবে সেই সময় রাষ্ট্রপতির কাজও কিন্তু তিনি করবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে তিনি কিন্তু টেক ওভার করতে পারে না। আমেরিকাতে কি হয়, আমেরিকাতে খুব ভালো একটা জিনিস রয়েছে যে আমেরিকাতে তুমি যদি যাও তো প্রেসিডেন্টের অফিস যদি কোনো কারণে ভ্যাকেন্ট হয়ে যায় সেই সময় আমেরিকান ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের যে অফিস রয়েছে সেটা কিন্তু টেক ওভার করতে পারে। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। যদি প্রেসিডেন্টের অফিস কোনো কারণে শূন্য হয়, মানে কোনো কারণে যদি প্রেসিডেন্ট তার অফিসে না আসতে পারেন বা পারফর্ম না করতে পারেন বা তার মৃত্যু হয়ে যায়, সেই সময় ভাইস প্রেসিডেন্ট তার পজিশনটাকে সামলাবে, কিন্তু সীমিত সময়ের জন্য। কত সময়ের জন্য? ম্যাক্সিমাম, সর্বোচ্চ তিনি কিন্তু 6 মাস সেই যে পজিশনটা সেটা সামলাতে পারেন। সেই 6 মাসের মধ্যে যে নতুন রাষ্ট্রপতি তার নির্বাচিতটা কিন্তু কন্ডাক্ট করাতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গেল আমাদের পুরোপুরি ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা, ভাইস প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন, ভাইস প্রেসিডেন্টের আমাদের যে শপথ গ্রহণ প্রক্রিয়া রয়েছে বা বেতন রয়েছে সেই সমস্ত নিয়ে ডিসকাস করলে। আমি এটা তোমাদের জন্য জাস্ট একটা ইংলিশে লিখেছি, কিছুই না। এই ইন্ডিয়ান প্রেসিডেন্ট কিন্তু শুধুমাত্র টেক ওভার করতে পারবে না, ম্যাক্সিমাম 6 মাস থাকতে পারে, কিন্তু আমেরিকাতে যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে তিনি কিন্তু প্রেসিডেন্টের যে অফিস সেটাকে কিন্তু টেক ওভার করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে কিছু আর্টিকেল আমরা দেখে নেব। তাহলে আর্টিকেলে কি বলছে যে আর্টিকেল 63-তে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন, 64-এ ভাইস প্রেসিডেন্ট হলেন কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভার চেয়ারম্যান, 65-এ হলো প্রেসিডেন্ট যদি কোনো কারণে তার অফিস পারফর্ম করতে না পারেন তাহলে ভাইস প্রেসিডেন্ট তার পজিশনটাকে সামলাবেন, 66 হলো প্রেসিডেন্টের ইলেকশন, 67 হলো প্রেসিডেন্টের সরানোর প্রক্রিয়া বা প্রেসিডেন্টের সময়কাল, 68 প্রেসিডেন্টের মানে হোল্ডিং ইলেকশন টু ফিল দ্য ভ্যাকেন্সি ইন অফিস অফ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড দ্য টার্ম অফ অফিস অফ পার্সন ইলেক্টেড টু ফিল ক্যাজুয়াল ভ্যাকেন্সি। কিছুই না, ওই আর কি, মানে সর্বোচ্চ তিনি যে 6 মাস থাকতে পারেন সেই 6 মাস সময়ের কথাটা বলা হয়েছে যে প্রেসিডেন্টের পজিশনে। নেক্সট আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেটা একটা স্যাম্পল বলতে পারো, যেটা দেখে তোমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টটা কি করে পরীক্ষায় আসে বা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কি ধাঁচের প্রশ্ন আসতে পারে, এবং অবশ্যই বেশিরভাগগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। তাহলে দেখো কিছু স্যাম্পল কোশ্চেনও রয়েছে। তাহলে প্রথম আমাদের প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি ইউনিয়ন নির্বাহীর অংশ নয়? ইউনিয়ন নির্বাহী মানে এত ঘাবড়ানোর নেই, ইউনিয়ন এক্সিকিউটিভ। এই নিচের 4টি অপশনের মধ্যে কে ইউনিয়ন এক্সিকিউটিভ শাসন ব্যবস্থার অংশ নয়? তাহলে আমরা জানি শাসন ব্যবস্থা বলতে কিন্তু আমাদের লোয়ার হাউস এবং আপার হাউস। তাছাড়া আমরা জানি রাষ্ট্রপতি তিনি কিন্তু একজন পার্লামেন্টের অংশ। তার কারণ কি? তার কারণ তিনি ডাইরেক্টলি পার্লামেন্টের অংশ না হয়েও যদি কোনো বিল স্বাক্ষর না করে তাহলে কিন্তু সেটি পাস হবে না। ভাইস প্রেসিডেন্ট আমরা জানি তিনিও কিন্তু সংসদের অংশ। তার কারণ প্রেসিডেন্টের পজিশনটাকে তিনি সামলাবেন যখন প্রেসিডেন্ট থাকবে না। তাহলে ভাইস প্রেসিডেন্টও রয়েছেন আমাদের, রাষ্ট্রপতি, সহসভাপতি, ভারতের অ্যাটর্নি জেনারেল, খুব ইম্পর্টেন্ট অ্যাটর্নি জেনারেল। আচ্ছা অ্যাটর্নি জেনারেলটা একটু শর্ট করে তোমাদের বলে দিই। অ্যাটর্নি জেনারেল হচ্ছে মূলত ইউনিয়ন গভর্নমেন্টের আইনি সহায়তাকারী। আজকে যদি ইউনিয়ন গভর্নমেন্টের এগেনস্টে কেউ কেস করে তাহলে যে কেস করছে তার একজন অ্যাডভোকেট রয়েছে। তো ইউনিয়ন গভর্নমেন্টের এগেনস্টে কেসটা হয়েছে, তাহলে সেই কেসটাকে ডিফেন্ড করা বা ইউনিয়ন সরকারকে রিপ্রেজেন্ট করবে অ্যাটর্নি জেনারেল, তাকে হেল্প করার জন্য রয়েছেন সলিসিটর জেনারেল। তাহলে এই তিনজনাই কিন্তু ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট। ইউপিএসসির চেয়ারম্যান কিন্তু কোনো মতেই ইউনিয়ন পার্লামেন্টের অংশ নয়। তাহলে আমার উত্তরটা কি হবে? আমার এখানে উত্তরটা হবে ইউপিএসসির চেয়ারম্যান। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমি। নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না? তার মানে কে এর মধ্যে প্রেসিডেন্ট ইলেকটোরাল কলেজের মধ্যে পড়ে না, এই হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা তাহলে ইলেকটোরাল কলেজ আমরা জানি যে কে রয়েছে তাহলে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে।
আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ অনেকবারই বলে দিয়েছি। আচ্ছা, এখন প্রেসিডেন্টের ক্ষেত্রে জিজ্ঞেস করেছে, তাহলে প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র ইলেক্টেড যারা মেম্বার তারাই কিন্তু পার্টিসিপেট করছে। তাহলে আমরা দেখিনি যে ইলেক্টেড মেম্বার রয়েছে। তাহলে বলছে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য গ্রহণ না, রাজ্যগুলির আইনসভায় নির্বাচিত সদস্যরা, দিল্লি পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভা নির্বাচিত সদস্যরা। আচ্ছা, নির্বাচিত নির্বাচিত নির্বাচিত, শেষের পয়েন্টটা দেখি, রাজ্যগুলির আইন পরিষদের সদস্য। বাহ, তাহলে দেখো, তাহলে আমরা বিধান পরিষদ, স্টেট কাউন্সিল, এই বিধান পরিষদের ইলেক্টেড মেম্বারও পার্টিসিপেট করেন না রাষ্ট্রপতির ইলেকশনে, এবং যারা মনোনীত মেম্বার তারাও কিন্তু পার্টিসিপেট করে না। তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে, ইলেক্টেড মেম্বাররা শুধুমাত্র পার্টিসিপেট করছে, নমিনেটেড মেম্বাররা পার্টিসিপেট করছে না, এবং লেজিসলেটিভ কাউন্সিলের যারা ইলেক্টেড রয়েছে, নমিনেটেড রয়েছে, তারা দুজনাই করছে না। তাহলে রাইট উত্তর কোনটা কারেক্ট না আমাকে বলেছে, তাহলে ঘ হচ্ছে আমার কারেক্ট। নেক্সট চলে যাচ্ছি আমরা, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সকল সংশয় ও বিরোধের সিদ্ধান্ত কে দূর করে? তাহলে আমরা জানি যে রাষ্ট্রপতি হোক বা ভাইস প্রেসিডেন্ট হোক, যদি এনাদের ইলেকশন নিয়ে যদি কোনো রকম ডিসপিউট দেখা দেয়, যদি ইলেকশন নিয়ে কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু রয়েছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের এক্ষেত্রে যে ডিসিশন রয়েছে সেটা কিন্তু ফাইনাল, এবং সেটা অন্য কোথাও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। নেক্সট আমরা চলে আসছি, রাষ্ট্রপতির পদে নির্বাচনের জন্য নিচের কোনটি প্রয়োজনীয় যোগ্যতা না? তাহলে আমাকে প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন বলেছে। তাহলে আমরা জানি তাকে ভারতীয় নাগরিক হতে হবে, তার বয়স হতে হবে 35 বছর বা তার ঊর্ধ্বে, লোকসভার ক্ষেত্রে তার বয়স 25, রাজ্যসভার ক্ষেত্রে 30। আচ্ছা, রাজ্যসভা সদস্য হিসেবে নির্বাচনের জন্য যোগ্য হতে হবে? একদমই না, এটা ভাইস প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন। প্রেসিডেন্টের যোগ্যতা হচ্ছে তাকে লোকসভার সদস্য হওয়ার জন্য যা যা কোয়ালিফিকেশন রয়েছে তাই তার থাকতে হবে, এবং কোনো লাভের পদ তাকে থাকা উচিত না। তাহলে অবশ্যই আমার গটা হচ্ছে এখানে রাইট উত্তর, তাহলে সি হচ্ছে আমার এখানে কারেক্ট উত্তর। কোনটা না বলেছে? তাহলে রাজ্যসভা সদস্য হওয়ার যোগ্যতা দরকার ভাইস প্রেসিডেন্টের, প্রেসিডেন্টের না। নেক্সট চলে আসছি, কোন কারণে নতুন রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনার বিলম্ব হলে সভাপতি হিসেবে কাজ করবে কোনটি? আচ্ছা, প্রশ্নটা আগে বলছো, কিছুই প্রশ্নটা কোনো আহামরি না। বলছেন যদি প্রেসিডেন্টের ইলেকশন মানে নতুন প্রেসিডেন্ট যদি আসতে দেরি হয়, সেক্ষেত্রে কে প্রেসিডেন্টের পদটাকে সামলাবে? তাহলে তোমাদের আমি আগেই একটা ইংলিশ ওয়ার্ড শিখিয়ে দিয়েছি, ইন্টারগেনাম। সেটার মানে কি? প্রেসিডেন্টের পজিশন যেন কোনো সময় শূন্য না থাকে, সেজন্য যতক্ষণ না নতুন প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আসছেন, যিনি বিদায়ী রাষ্ট্রপতি রয়েছেন, তিনি কিন্তু তার পদে বহাল থাকবেন। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের আগেই বলেছিলাম, এখনো কিন্তু এটা দিয়ে একটা প্রশ্ন কিন্তু অলরেডি তোমাদের স্যাম্পেলেও আমি দিয়ে দিলাম। নেক্সট, নিম্নলিখিত ভিটোগুলির মধ্যে কোনটি ভারতীয় রাষ্ট্রপতির দ্বারা নষ্ট নয়? তাহলে বলছে কোনটা, মানে কোন ভিটোটা ভারতের রাষ্ট্রপতির কাছে নেই? তাহলে আমরা জানি অ্যাবসলিউট ভিটো রয়েছে, আমরা জানি সাসপেন্সিভ ভিটো রয়েছে, আমরা জানি পকেট ভিটো রয়েছে ইন্ডিয়ার প্রেসিডেন্টের কাছে। অ্যাবসলিউট মানে রিজেক্ট করে দিতে পারে, সাসপেন্সিভ ভিটো মানে রিটার্ন করতে পারে, এবং পকেট ভিটো মানে আমরা জানি বিলটিকে অনির্দিষ্ট কালের জন্য আটকে রাখতে পারে। এই যে ভিটোটা যোগ্য ভিটো, আসলে যোগ্য ভিটো বলতে কিছু হয় না, কোয়ালিফাইড ভিটো, এটা ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টের কাছে রয়েছে, এটা কিন্তু আমাদের প্রেসিডেন্টের কাছে নেই। ওকে, নেক্সট আমরা চলে আসছি, নিচের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয়? তাহলে আমরা জানি অর্ডিন্যান্স, আমরা আগেই অর্ডিন্যান্স পড়েছি। যদি পার্লামেন্ট বন্ধ থাকে, তার মানে একটি পার্লামেন্টের সেশন হয়ে গেছে কিন্তু অন্য একটা সেশন এখনো শুরু হয়নি,
তাহলে সেটিকে কি বলেছি তোমাদের বলতে, সেটি হচ্ছে রিসেস। কি বললাম আরেকবার বোঝো ভালো করে, আমি একবার বুঝিয়ে দিই তোমাদের। তাহলে আমরা জানি একটি পার্লামেন্টে 3টে অধিবেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন এবং উইন্টার সেশন। মনে করো বাজেট সেশনের কাজ সম্পূর্ণ, মানে বাজেট সেশন বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়াকে কি বলা হয়, প্রোরগ। কিন্তু মনসুন সেশন এখনো শুরু হয়নি। তাহলে এদের মধ্যে এই শেষ হওয়া এবং শুরু হওয়ার মধ্যে যে গ্যাপটা সেটাকে বলা হয় রিসেস। সেক্ষেত্রে পার্লামেন্ট রিসেসে রয়েছে, কিন্তু দেশে একটি আইন পাশ করা খুব দরকার এবং এত সময় নেই যে পার্লামেন্ট খুলে আবার আইনটিকে পাশ করতে হবে। তো সেইখানে প্রাইম মিনিস্টার কিন্তু প্রেসিডেন্টকে রেকমেন্ড করতে পারে, নির্দেশ দিতে পারে যে আপনি একটি অর্ডিন্যান্স জারি করুন, তা সেটা আইনের মতোই, এবং অর্ডিন্যান্স জারি হয়ে গেলে সেটি কিন্তু আইনের পর্যাতেই পড়ছে। সেটা কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে অর্ডিন্যান্সটা পার্লামেন্ট লাগু করেনি, এটা কিন্তু প্রেসিডেন্ট লাগু করেছে। তার কারণ দেশে একটা পরিস্থিতি এসছে এবং পার্লামেন্ট বন্ধ, এজন্য প্রেসিডেন্টের দ্বারা অর্ডিন্যান্স জারি করে সেই লটিকে কিন্তু প্রয়োগ করা হচ্ছে। মাথায় রাখবে অর্ডিন্যান্সের সময়কাল কত, 6 সপ্তাহ। 6 সপ্তাহ মানে মনসুন সেশন শুরু হওয়ার পরে 6 সপ্তাহ এবং 6 মাস। 6 মাস কেন, তার কারণ বাজেট এবং মনসুন সেশনের মধ্যে ম্যাক্সিমাম সময় হচ্ছে 6 মাস, মানে 6 মাসের পরে কিন্তু একটা খুলতেই হবে সেশন। ঠিক আছে, তাহলে এত কথা কোথায় বলা রয়েছে, এত কথা আমাদের বলা রয়েছে আর্টিকেল 123-এ। নেক্সট আমরা চলে এসেছি যে রাষ্ট্রপতির ক্ষমা করার, পার্ডনিং যে পাওয়ারটা রাষ্ট্রপতির রয়েছে সেটি কোন আর্টিকেলে রয়েছে, সেটি রয়েছে আমাদের আর্টিকেল 72 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বাকিগুলো আমরা জানি। আর্টিকেল 74 কি বলছে, আর্টিকেল 74 বলছে রাষ্ট্রপতি কার দ্বারা চলবে, প্রাইম মিনিস্টারের দ্বারা, কাউন্সিল অফ মিনিস্টারের দ্বারা। 75 চিফ মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার, সরি প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার নিয়ে আলোচনা করছে। আর্টিকেল 74 কি বলছে, প্রেসিডেন্ট কার নির্দেশে চলবে, প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার। এবং আর্টিকেল 123 হচ্ছে আমাদের অর্ডিন্যান্স। নেক্সট আমরা চলে যাচ্ছি সংবিধান কর্তৃক জাতি এবং উপজাতি, তফসিলি জাতি এবং উপজাতি হিসেবে ঘোষণা করার ক্ষমতার সাথে কে রয়েছেন। তার মানে কিছুই না, শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইব। আমরা জানি যে 5th শিডিউল যদি আমরা চলে যাই, তাহলে 5th শিডিউলে আমরা দেখব যে রয়েছে শিডিউল এরিয়া, শিডিউল ট্রাইব, এমন এলাকা যেখানে জাতি, উপজাতি বা ট্রাইবাল লোকেরা থাকে। তাহলে সেই জায়গাটাকে শিডিউল ট্রাইব, শিডিউল এরিয়া ঘোষণা করার ক্ষমতা কার রয়েছে, এটা কিন্তু রয়েছে ভারতের রাষ্ট্রপতির। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি ইউপিএসসি 2008 ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অধীনে ভারতের রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে পাশ করা একটি বিলের প্রতি তার সম্মতি রোধ করতে পারে। তাহলে কিছুই না, ব্যাপারটা এখানে কি বলা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে ভিটো পাওয়ারের কথা বলা হচ্ছে। তার মানে আমরা জানি যে একটি বিল, অর্ডিনারি বিলের ক্ষেত্রে আমরা কি জানি যে রাষ্ট্রপতি একটি বিল যদি সম্মতি দিয়ে দেয়, অ্যাসেন্ট দিয়ে দেয়, তাহলে সেটি আইন হয়ে গেল। তিনি রিজেক্ট করতে পারেন সেই বিলটিকে, তিনি বিলটিকে রিটার্ন করতে পারেন এবং তিনি বিলটিকে আটকে রাখতে পারেন। এটা আমরা জানি অর্ডিনারি বিলের ক্ষেত্রে। এবারে আমরা চলে আসছি মানি বিলের ক্ষেত্রে, অর্থ বিলের ক্ষেত্রে। আচ্ছা, মানি বিলের ক্ষেত্রে মাথায় রাখবে বিল পাস করা যায়, রিজেক্ট করা যায়। সাধারণত রিজেক্ট করে না, তার কারণ যেহেতু সেটি প্রেসিডেন্টের অগ্রিম পারমিশন নিয়ে রয়েছে, এবং সেটিকে আটকে রাখা যায়। কিন্তু মাথায় রাখবে মানি বিল কিন্তু রিটার্ন করা যায় না। ঠিক আছে, তাহলে এখানে আমাকে বিলের কে আটকে রাখার কথা বলা হচ্ছে, এটি কিন্তু বলা হচ্ছে আর্টিকেল 111-তে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট বিলগুলোর ক্ষেত্রে সহমতি বা ভিটো করতে পারে। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতির কার্যালয় কোন দেশের আদলে তৈরি? একদম সোজা প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস এর আদলে কিন্তু তৈরি। নেক্সট, নিচের কোনটি উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না? এবার আবার উপরাষ্ট্রপতি দিয়ে দিয়েছে।
তাহলে এবারে দিয়ে দিয়েছে ভাইস প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজ নিয়ে প্রশ্ন আমাকে দিয়েছে। তাহলে কি হবে, কি অংশগ্রহণ করে না বলেছে। তাহলে আমরা জানি ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে লোকসভার যারা মেম্বার রয়েছে তারা পার্টিসিপেট করে এবং রাজ্যসভার যারা মেম্বার রয়েছে তারাও কিন্তু পার্টিসিপেট করে ইলেকশনের ক্ষেত্রে। ইলেকশনের প্রক্রিয়াটাও তোমাদের মনে আছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এবং গোপন ব্যালটের মাধ্যমে ইনডাইরেক্ট ইলেকশন কিন্তু হচ্ছে। তাহলে দেখা যাক লোকসভার নির্বাচিত সদস্য, রাজ্যসভার নির্বাচিত সদস্য, রাজ্য আইনসভার না, আইনসভার তো কেউ করে না, লোকসভা রাজ্যসভার মনোনীত সদস্য। তাহলে লোকসভা রাজ্যসভার সকল সদস্যরাই কিন্তু ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে পার্টিসিপেট করছে। নেক্সট, ভাইস প্রেসিডেন্টের পদের জন্য নিচের কোন যোগ্যতা প্রয়োজন নেই? তাহলে এবারে আমরা দেখব ভাইস প্রেসিডেন্টের কি যোগ্যতা প্রয়োজন নেই। তাকে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স হতে হবে 35 বছরের ঊর্ধ্বে, লোকসভা সদস্য হিসেবে তাকে না, এই যে এটা কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে তাকে কিন্তু রাজ্যসভার সদস্য হতে হবে এবং তার কোনো লাভের পদ তাকে হোল্ড করা উচিত না অবশ্যই। আচ্ছা, নিচের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী নিয়োগ করার ক্ষমতা দেয়? তাহলে আমরা জানি যে আর্টিকেল 75 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু বলছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করতে পারে। সরি, মিটে গেল। আমরা জানি যে আর্টিকেল 75 কিন্তু বলছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করতে পারে এবং প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে, পরামর্শ অনুযায়ী তিনি মানে প্রেসিডেন্ট অন্যান্য যারা মন্ত্রী রয়েছে তাদের কিন্তু অ্যাপয়েন্ট করতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আর্টিকেল 75। তাহলে এই গেল আমাদের সম্পূর্ণ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ক্লাসটা তোমরা উপকৃত হবে। তোমাদের আগামী পরীক্ষা রয়েছে, তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। এরকমই আরও ক্লাস আমরা নিয়ে আসব এবং তোমাদের কেপি WBP এক্সাম যেন খুব ভালো হবে, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।